আলাইকুম। তাহলে আজকে মূলত আমরা গতদিন দেখা যাচ্ছে যে অষ্টম অধ্যায়ে দেখতে দেখতে আমরা প্রথম টপিক শেষ করলাম, দ্বিতীয় টপিক শেষ করলাম, আজকে আমরা তৃতীয় টপিকে চলে আসলাম। আমি আগেই বলেছি কিন্তু যে প্রথম যে দুইটা টপিক ছিল অর্থাৎ টপিক 1 এবং টপিক 2 এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে ভার্সিটিতে কোশ্চেন মাস্ট আসবে। যদিও এখান থেকে সিকিউ কম আসে, তবে ভার্সিটি বা মেডিকেলের জন্য এখন অ্যাডমিশন টেস্টের জন্য প্রশ্ন প্রচুর পরিমাণে আসে। এই জন্য যারা এখন পর্যন্ত টপিক 1 টপিক 2 ভালো করে দেখোনি তারা অবশ্যই টপিক 1 টপিক 2 লেকচারগুলো ভালো করে দেখে নিবা। সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে যে অনেকেই তোমরা কিন্তু খাতার ছবি মানে নোট খাতা ক্লাস নোটের যে ছবিগুলো আছে ওগুলো কিন্তু আমাকে সেন্ড করতেছো না। কমেন্ট বক্সে দেওয়ার কোনো দরকার নাই, তোমরা ইনবক্সে দিবা, মানে মেসেঞ্জারে যে ইনবক্স আছে সেখানে দিবা। হ্যাঁ, কমেন্টে দিয়ে ওইভাবে ভেজাল কমেন্টে করে লাভ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে কিছু জনের মার্ক প্রচুর পরিমাণ কম আসতেছে, যেমন গতকালকে 20 এর নিচে অনেকে পাইছো, যেমন মাহমুদুল কালকে 15 এর নিচে পাইছে, যেটা খুবই খারাপ। হ্যাঁ, মানে সরি 15 পাইছে। এত কম কিসের জন্য আসবে? এত কম আসার কোনো প্রশ্নই আসে না, কারণ আমি মাত্র একটা টপিকের মধ্যে পরীক্ষা নিচ্ছি, আমি পূর্বের টপিক থেকে প্রশ্ন দিই নাই। ঠিক আছে, এর মানে একটাই কথা বোঝায় যে তোমরা না দেখে না পড়ে পরীক্ষা দিচ্ছ, এইভাবে পরীক্ষা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, এই জন্য অবশ্যই যাদের মার্কস কম আসতেছে তারা পড়াশোনা করে এরপরে পড়তে আসবে। দেখো আমি বারবার বলছি কিন্তু এতদিন যদি কেউ না পড়তো তাহলে কিছু যায় আসতো না, কিন্তু যেহেতু এখন কিছুজন পড়তেছে আবার তোমরা যদি কিছুজন বসে থাকো তার মানে কি গ্যাপ পড়ে যাচ্ছে। এই জন্য বারবার বলছি, যেহেতু যদি সবাই না পড়তো, যদি বাংলাদেশ সরকার করে দিত পুরো পড়াশোনাটাই বন্ধ, ঠিক আছে, তাহলে কিন্তু কোনো ঝামেলা হইতো না। কিন্তু দেখার বিষয় হচ্ছে কেউ পড়তেছে কেউ পড়তেছে না। মনে করো লকডাউন খোলার পর 2 মাস পরে বলে দিল পরীক্ষা, করার কিছু আছে? তোমরা পড়ো নাই, বাকিরা তো পড়ছো সবাই। কথা বুঝতে পারছো? এই জন্য বলতেছি যে যেইভাবেই থাকো, যেই পজিশনেই থাকো, যেই পরিস্থিতিতেই থাকো, এই মেন্টাল একটা নাও যে আমাকে পড়াশোনাটা কন্টিনিউ রাখতে হবে। ঠিক আছে, তারই ধারাবাহিকতায় আমরা অষ্টম অধ্যায়ের মানে ফার্স্ট পার্টের যেমন আমরা প্রথম অধ্যায়টা করলাম, আজকে প্রায় আমাদের অনলাইন ক্লাসে প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, 1 মাস প্রায় পার হয়ে যাচ্ছে মনে হয়। গত মাসে আমরা এরকম সময় শুরু করছিলাম, তাহলে আমরা 1 মাস ধরে দেখা যাচ্ছে অনলাইনে পড়ে মানে পড়তেছি। অনেকে আমার প্রশ্ন করতেছে ভাই পরীক্ষাগুলো কিভাবে দিব। ঠিক আছে, আজকে আমি কিছু মৌলিক আলোচনা এই জন্য করতেছি, আজকে লেকচারটা অনেক ছোট, তো সবাই কথাগুলো শুনো ভালোভাবে। সেটা হচ্ছে যে বলতেছে নতুন যারা স্টুডেন্ট, আমাদের যারা মানে পুরাতন স্টুডেন্ট না, আমার যারা নতুন স্টুডেন্ট বলতেছে পরীক্ষাগুলো কিভাবে দিব। পরীক্ষা দেওয়ার নিয়ম হচ্ছে আমি 4টা দিকে কোশ্চেন দিয়ে দিব, তোমরা অ্যানসার লিখে আবার কমেন্ট বক্সে অ্যানসার দিয়ে দিবা, তারপরে আমাদের অ্যানসার মিলানো হবে। এইভাবে পরীক্ষা সবাই দিচ্ছে, কোনো ইনশাআল্লাহ ফাঁকিঝুঁকি হচ্ছে না, ঠিক না? আচ্ছা, আশা করি ফাঁকিঝুঁকি হচ্ছে না ইনশাআল্লাহ, কারণ মার্কস দেখলেই বোঝা যায়। ওকে, ঠিক আছে। আর যেটাই হোক আজকে আমরা টপিক 3 পড়ব। যারা টপিক 1 2 এখনো পড়ো নাই তারা অবশ্যই টপিক 1 2 পড়ে নিবা। আর আজকের লেকচারটা তোমাদের যেই সিবিসি কার্ডিওবায়োলজিক্যাল যে গ্রুপটা আছে সেখানে দেওয়া হবে, কিন্তু নেক্সট টাইম থেকে যেই লেকচার প্লাস এক্সামগুলো যারা আছে, যারা নিজের পড়াশোনার প্রতি সিকিউর, আমি চাচ্ছি যে এই পড়াশোনাটা আমাদের একটা জবাবদিহির মধ্যে আসুক। ঠিক আছে, আজকে এখন তো গ্রুপের মেম্বার অনেক বেশি হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি না কাকে ফোন দিব কাকে দিব না। আমার নিজের স্টুডেন্টগুলোকে দিতে আমাদের সাথে মানে কেমন লাগতেছে যে এত তো করার কোনো প্রশ্নই আসে না। এই জন্য আমি শুধুমাত্র দেখতে যাচ্ছি কাদের আগ্রহ আছে। কথা বুঝছো? মানে যখন মূল্য দিবা তখন আপনি মূল্য দিতে বুঝবা ইনশাআল্লাহ। এই জন্য যাদের অবশ্যই আগ্রহ আছে যে হ্যাঁ আমি লকডাউনের মধ্যে পড়াশোনা চালাবো, কন্টিনিউ করব, পরীক্ষা দিব, নোট নিব, শিট নিব, লেকচার করব, তারা আজকে 12 তারিখ লাস্ট ডেট ছিল, আজকের মধ্যে অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলাবো। ঠিক আছে, নতুন গ্রুপের জন্য সামনের দিন থেকে ওই গ্রুপে এক্সাম প্লাস সবগুলো কার্যক্রম ওইখানে চলবে। ওকে, আমরা শুরু করি ইনশাআল্লাহ। তাহলে আজকে আমাদের যেটা চলবে সেটা হচ্ছে টপিক 3। ঠিক আছে, মানব সংবেদী অঙ্গ। চোখ। আমরা টপিক 3 এর মধ্যে পড়ব হচ্ছে চোখ, আর টপিক 4 যেটা আছে সেখানে পড়বো আমরা কান। এই দুইটাই আমাদের, আমরা জানি যে আমাদের মোট 5টা সংবেদী অঙ্গ আছে, তার মধ্যে মূলত আমাদের 2টা নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তো তার মধ্যে আমরা আজকে যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে চোখ। শুনুন, চোখের যে আলোচনাটা আছে, প্রথম কথা হচ্ছে যে এখান থেকে সিকিউ প্রচুর পরিমাণে আসে, চোখ কান থেকে সিকিউ আসে। যেমন চোখের অঙ্কন থেকে প্রচুর পরিমাণ সিকিউ আসে, যে চোখের চিহ্নিত চিত্র আঁক করো। তারপরে তোমার হচ্ছে যে কানের ক্ষেত্রে আসে, কানের চিহ্নিত চিত্র আঁক করো। এরপরে এমসিকিউ আসে এখান থেকে। এই জন্য আমাদেরকে চোখটা অবশ্যই পড়তে হবে। এই অধ্যায়ের মধ্যে আমি আগেই বলছি তোমার প্রথম 1 2 টপিক থেকে প্রশ্ন খুবই কম আসে, খুবই কম। ওইখান থেকে এমসিকিউ প্রচুর পরিমাণে আসে, কিন্তু চোখ আর কান থেকে সিকিউ প্রচুর পরিমাণে আসে। এজন্য মনে করো যে চোখ কানটা ভালো করে আমাদের সিকিউ জন্য করতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথমে যদি বলি চোখ। ঠিক আছে, আমরা সবাই জানি যে আমাদের শরীরের মধ্যে যেটা
মানে দেখতে সাহায্য করে সেটা হচ্ছে চোখ। এটা তো ছোট বাচ্চার কোশ্চেন না এটা দিয়ে কোনো কোশ্চেন নেই, এটা নিয়ে আমরা কথা বলবো না। আমাদের যেটা পড়তে হবে, আমি একটু আগে বলে রাখি যে আমাদের মূলত পড়তে হবে চোখের শ্রেণী বিভাগ, যে চোখটা কয় ভাগে ভাগ করা হচ্ছে, কি কি অংশগুলো আছে চোখের মধ্যে কোন পেশিগুলো আছে, কোন গ্রন্থি আছে, চোখের কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আমাদেরকে মূলত কাজ করতে হবে। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা সিকের জন্য আসে সেটা হচ্ছে চোখের চিহ্নিত চিত্র অঙ্কন করা। কথাই বুঝতে পারছো? সবাইকে অবশ্যই এটা 2 থেকে 3 বার আর্ট করতে হবে, যেহেতু তোমরা আবার নতুন। আজকে আমি প্রথমবার একবার আর্ট করা শিখাবো, আর বাকিটা তোমাদের 2 থেকে 3 বার আর্ট করতে হবে। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। শুনো, তোমাদের বইয়ে চোখের যেই আসবল স্যারের বইয়ে চোখের যে শ্রেণী বিভাগটা দেওয়া আছে, আসলে সেই শ্রেণী বিভাগটা অসম্পূর্ণ। ঠিক আছে, সম্পূর্ণ না। এখন আমরা কি করব, তাই না? এই জন্যই তো মাস্টার কাছে আসা। আচ্ছা শোনো, এখন বিষয় হচ্ছে যে আমি যেই শ্রেণী বিভাগটা দিব, খাতার মধ্যে তো থাকবে, নোট খাতার মধ্যে, পারলে বইয়ের মধ্যেটা পড়বা না। তোমরা ওইটা কেটে নিয়ে আমি যেটা করছিলাম যে তোমার সুন্দর করে একটা ছোট ইয়াতে লিখে ওই যে যেই জায়গায় চোখের ওটা আছে ওইখানে বসাই দিছিলাম। কথা বুঝতে পারছো? নোট খাতা তো আছেই, তার সাথে সাথে আমরা কেটে নিয়ে বইয়ের মধ্যে লাগাই দেবো ভালো করে আঠা দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। চোখের মূলত যখন আমরা ভাগ করব, 2টা অংশ পাই প্রধানত। এই পর্যন্ত আজমল স্যারের বই এবং ইয়ার বইয়ে একই আছে। আচ্ছা, ও কি বলো আছে কি আনুষঙ্গিক অংশ, মানে এক্সট্রা যে অংশগুলো রয়েছে আনুষঙ্গিক। তাহলে প্রধানত যদি আমরা চোখকে ভাগ করি তাহলে আমরা যেটা পাই, 1 নম্বরে আমরা পাই অক্ষিগোলক, আর 2 নম্বরে আমরা পাই আনুষঙ্গিক অংশ। অক্ষিগোলক বলে কোনটা? অক্ষিগোলক হচ্ছে আমাদের এই যে তোমার মানে কোটর, এক কথায় ওই যে কি বলে অনেক সময় ভূতের মুভিগুলো দেখি না বাইরে হয়ে আসে, বুঝা যায় এই কথা, ওগুলাই হচ্ছে অক্ষিগোলক, মানে একবারে গোটা সাদা অংশটা। ঠিক আছে, এইটা হচ্ছে গোটাই অক্ষিগোলক। এখন আমাদের চোখের পটলের মধ্যে যেটা অবস্থিত আর কি, এছাড়া বাকি যত কিছু আছে যেমন চোখের পাতা, ভ্রু, ঠিক আছে, অক্ষি গ্রন্থি, অক্ষি পেশি, এগুলো সবগুলো হচ্ছে আনুষঙ্গিক অংশ। আমি আনুষঙ্গিক অংশগুলো আর বলতেছি না, এগুলো তোমরা মানে দেখে নিবা বই থেকে। ঠিক আছে, বেশ কিছু আছে, তার মধ্যে আমি কিছু জিনিস শুধু আলোচনা করে দিব আনুষঙ্গিক অংশগুলো। আচ্ছা, আমাদের মূল যে কাজ সেটা হচ্ছে অক্ষিগোলক। আচ্ছা, আমরা একটু বলি যদি অক্ষিগোলকটাকে আমরা কিভাবে ভাগ করব। তোমাদের যে বই আছে আসবল স্যারের বই, এখানে ডাইরেক্ট বলে দিয়েছে অক্ষিগোলকের মধ্যে আছে কর্নিয়া, স্ক্লেরা, রেটিনা, হ্যানতেন জেইসি, কিন্তু ভাগটা আসলে ওইভাবে না। ঠিক আছে, কিভাবে আমরা ভাগটা করব? ভাগটা আমরা প্রথমে অক্ষিগোলককে 3 ভাগে ভাগ করব। 1 নাম্বার হচ্ছে স্তর, 2 নাম্বার হচ্ছে লেন্স, আর 3 নাম্বারে আমরা করব হচ্ছে প্রকোষ্ঠ। আচ্ছা, লাল কলমটা বেটা লাল সবুজ কলম না, এটা নাই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা বললাম যে অক্ষিগোলককে কয় ভাগে প্রধানত ভাগ করতেছি? 3 ভাগে, স্তর, লেন্স এবং প্রকোষ্ঠ। এগুলা নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত, কিন্তু এখন আমরা চলে যাব কথা বলতো স্তর। তোমাদের বইয়ে এইটাই ফ্যাক্ট, এইটা দেওয়া নেই যে স্তর কয় ভাবে আছে, শুধুমাত্র জাস্ট বলে দিছে এইটা 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 এইটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখি এই যে স্তরটা যেটা আছে আমাদের চোখে মোট 3 ধরনের স্তর আছে। কিভাবে 3 ধরনের স্তর? বাইরের একটা স্তর, মাঝের একটা স্তর এবং একেবারে ভিতরে একটা স্তর। কথা কি বুঝতে পারছো? তাহলে বাইরে যে স্তরটা এটা লিখবো আমরা বাইরের তন্তুময় স্তর, তন্তুময় স্তর। মাঝের যে স্তরটা আছে তন্তুময় স্তর, হ্যাঁ, মাঝের যে স্তরটা আছে এটা হচ্ছে রক্তবাহিকা সমৃদ্ধ স্তর, মাঝের রক্তবাহিকা সমৃদ্ধ স্তর, সরি সমৃদ্ধ, রক্তবাহিকা সমৃদ্ধ। আর ভিতরের যে স্তরটা আছে এটা হচ্ছে স্নায়ু সমৃদ্ধ, ভেতরের স্নায়ু সমৃদ্ধ। একটা কথা বলে রাখি, অনেকে বলতেছে যে ভাই লেখাগুলো মাঝে সাঝে বোঝা যাচ্ছে না, করার কিচ্ছু নেই। ঠিক আছে, আমরা ডিএসএলআর দিয়ে করতেছি না ভিডিওগুলো, যার কারণে একটু সমস্যা হবেই। তো তোমরা যেটা করবা, যদি কাটে কাটে দেখার চেষ্টা করো তাহলে কিন্তু বুঝতে পারবা না। হ্যাঁ, যখন এক সিকোয়েন্সে পড়বা তখন কিন্তু বোঝা যায় যে এইটা কি ছিল, এইটা কি আছে, এইটা কি আছে। আর আমি যেটা সমস্যা হচ্ছে ওইটা আমি ওই জায়গাটাতে ইনশাআল্লাহ মানে ভালোভাবে বলার চেষ্টা করতেছি কথাগুলো। হ্যাঁ, ইয়ারফোন লাগাই দিবা কানে, দি এক নাগারে শুনবা, তাহলে ইনশাআল্লাহ সমস্যা হবে না। যেটা দেখতে প্রবলেম হয় সেটা শুনবা, শুনলেই ক্লিয়ার হয়ে যাবে কি ছিল। তাহলে আমি যেটা বললাম বাইরের তন্তুময় স্তর, মাঝের রক্তবাহিকা সমৃদ্ধ স্তর আর ভিতরের স্নায়ু সমৃদ্ধ স্তর। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন তন্তুময় স্তরের মধ্যে আমাদের কি কি আছে? ওকে, দেখো তোমাদের এই জিনিসগুলো যেহেতু নতুন, একটু একটু হয়তো
ইয়াগুলা আমি এগুলো একটু মিশাই দিলাম, হ্যাঁ এগুলো লিখতে হবে তো, এই দুটো কিন্তু আছেই। ওকে, এই দুটো নিয়ে আমরা আলোচনা পরে করব। আপাতত আমি এই যে স্তরে আসলাম। বাইরে যে তন্তুময় স্তর, যেহেতু ওয়ার্ডগুলো তোমাদের কাছে নতুন, একটু ইয়া লাগতে পারে, তো বাইরে তন্তুময় স্তরে দুইটা অংশ আছে। একটা হচ্ছে স্ক্লেরা, লেখা বোঝা যাচ্ছে না? হ্যাঁ ফোকাস করতেছ না। আচ্ছা পড়ুন না, বোঝা যাচ্ছে না সেটা? হ্যাঁ স্পষ্ট বোঝা যাচ্ছে। স্ক্লেরা আর দুই নাম্বার হচ্ছে কর্নিয়া। তাহলে আমরা যে কথাটা বললাম যে একটা হচ্ছে স্ক্লেরা আর একটা কি বলতো কর্নিয়া। কোনটা কি আমরা যখন চোখ আট করব তখন ইনশাআল্লাহ আমি ক্লিয়ার হবো। আপাতত শুধু নামগুলো দেখ। আমি বলি আমাদের এই যে সাদা যে অংশটা আছে, ঠিক আছে, এইটা শুধু ভিতরে মানে আমরা যেটা দেখতে পাচ্ছি সাদাটা, ঠিক আছে, সাদা তারপরে একটু কালো, তাই না, এরকম যে দেখা যাচ্ছে, তাহলে যে সাদাটা আছে এই সাদাটা সম্পূর্ণটা হচ্ছে স্ক্লেরার একটা অংশ, যেটা মনে করো 6 ভাগের 1 ভাগ বাইরে আছে, বুঝো না এই কথা? আর 5 ভাগই কোথায় আছে? ভিতরে আসে। কথা কি বুঝতে পারছো? এই যে চোখের যেটা আছে তার 1 ভাগ মাত্র আমরা বাইরে দেখতে পাচ্ছি, যে সাদাটা আছে, বাকি 5 ভাগ আমাদের ভিতরের দিকে। বুঝতে পারেন এই কথা? যদি কেউ দেও খুলাই দিলে প্র্যাকটিক্যাল দেখি, ঠিক আছে, তাহলে ভিতরে যেটা আছে ওইটা কতটুকু বলো তো? 5 ভাগ। আর বাইরে যেটা 1 ভাগ মাত্র আছে, যেটা কি কর্নিয়া। এখন কথা হচ্ছে ভাই এটা স্বচ্ছ দেখাচ্ছে কেন, সরি মানে সাদা দেখাচ্ছে কেন? কারণ এটা হচ্ছে স্বচ্ছ আর স্ক্লেরাটা হচ্ছে অস্বচ্ছ। কথা কি বুঝতে পারছো? তাহলে এই কর্নিয়ার পাশে একটু লেখা থাকবে স্বচ্ছ, এই জন্যই আমরা দেখতে পাই এটা অনেক বেশি পরিষ্কার। অক্ষিগোলক বলতে কোন জিনিসটাকে তাহলে নিশ্চয়? অক্ষিগোলক বলতে এইখান থেকে শুরু করে মানে এই যে ভিতরে এই যেটা ঘুরতেছে, হ্যাঁ পুরো চোখটা, এই যে বললাম না ভূতের ছবিগুলোতে বাইরে আসে না মাঝে সাথে, দেখো নাই ওই রকম গোটাটাই মনে করা হচ্ছে অক্ষিগোলক। এটা গোল যেটা গোটা, আরে ইয়া গরুর চোখ দেখো নাই কুরবানিতে দেখবা, যাও সামনে তো কুরবানি, একটা চোখ নিবে আর ঠিক আছে, তাহলে ওই গোটা সাদাটার মধ্যে বাইরে শুধু যতটুকু থাকে সেটা কতটুকু অংশ? 1 ভাগ অংশ। আর বাকি 5 ভাগ অংশ কোথায় থাকে? ভিতরেই থাকে। বাইরে একটা সাদা কেন দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখা যায় কিসের জন্য? কারণ সেটা কি স্বচ্ছ। আর এই স্ক্লেরাটা কি বলতো? অস্বচ্ছ। মনে থাকবে? বাস। এরপর আমরা চলে আসি রক্তবাহিকা সমৃদ্ধ স্তর। রক্তবাহিকা সমৃদ্ধ স্তর বলতে মূলত 3টা আমরা দেখতে পাই। একটা হচ্ছে আইরিশ, সিলিয়ারি বডি, আর একটা হচ্ছে করয়েড। লেখা হয়েছে আইরিশ, সিলিয়ারি বডি, করয়েড। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবা, এই করয়েড হচ্ছে কালো। করয়েড হচ্ছে কোন বর্ণে বলো তো? কালো বর্ণে। কেন? কারণ এখানে মেলানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। মেলানিন নামক রঞ্জক বিদ্যমান, এটার কারণেই এটা কালো হয়ে থাকে। ঠিক আছে, মেলানিন নামক রঞ্জক বিদ্যমান, এই জন্য এই স্তরটা কালো রঙের হয়ে থাকে। কালো হওয়ার দরকার আছে, প্রতিবিম্ব যাতে ডবল ট্রিপল না হয়, এই জন্য এটা থাকে, এটা রেটিনার নিচে থাকে। ওকে, আমারটা যে বুঝতে মাথায় কিসে ওই অক্ষিগোলক মাথায় বলতো এই জিনিসটা আমি নির্দিষ্টভাবে মনে হয় বুঝতে পারলাম না। অক্ষিগোলকটা বুঝতে পারলা না? এও কেমন জানি মনে হচ্ছে, মানে ভিতরে কি ফাঁকা জায়গাটা কি অক্ষিগোলক না চোখটা অক্ষিগোলক? ওটা চোখটা অক্ষিগোলক আর ফাঁকা জায়গাটা হলো অক্ষিপটল। ও হ্যাঁ, তাহলে আমরা যেখানে ছিলাম যে আমরা বলছিলাম যে করয়েড হচ্ছে কালো বর্ণের, কারণ কি রয়েছে এখানে? মেলানিন রঞ্জক নামক এক ধরনের পদার্থ আছে। ঠিক আছে, এইটার জন্য হচ্ছে কি রঙের হয়ে আছে বলতো? কালো রঙের হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন বিষয় হচ্ছে যে তাহলে আমাদের মাঝে রক্তবাহিকা সমৃদ্ধ স্তর সম্পর্কে আমরা জানলাম। আরেকটা আছে, সেটা হচ্ছে ভিতরে স্নায়ু সমৃদ্ধ স্তর। আমরা সবাই রেটিনার কথা শুনছিলাম, এই যে এটাই হচ্ছে রেটিনা, যেটা স্নায়ু সমৃদ্ধ। রেটিনা কোচিং সেন্টার না? রেটিনার উপর। আচ্ছা নাও, তাহলে এই হলো অবস্থা। তাহলে আমরা যদি একটু ভাগটা আরেকবার দেখে আমি বলে দিই, সেটা হচ্ছে যে মাইক তো লাগাই নেই নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যেটা কথা বলছিলাম যে আমরা এই ভাগটার ক্ষেত্রে যেটা বলছিলাম, চোখের ক্ষেত্রে অক্ষিগোলক এবং আনুষঙ্গিক অংশ দুই ভাগে ভাগ করা হয়েছে। এরপরে আমরা অক্ষিগোলককে 3 ভাগে ভাগ করছি, স্তর, দেন আমরা বলছিলাম লেন্স, এরপরে আমরা কি বলছি? প্রকোষ্ঠ। এরপরে স্তরকে আমরা যখন ভাগ করছি সেটা ছিল বাইরের তন্তুময় স্তর, মাঝে রক্তবাহিকা সমৃদ্ধ স্তর, আর ভেতরে হচ্ছে বলতো স্নায়ু সমৃদ্ধ স্তর। এর মধ্যে যে তন্তুময় স্তরটা ছিল এটা ছিল দুইটা, একটা হচ্ছে স্ক্লেরা এবং কি কর্নিয়া। স্ক্লেরাটা কোনটা? যেটা দেখা যায় না, যেটা ভিতরে আছে। হ্যাঁ, সেটা হচ্ছে মনে করো এইটা হচ্ছে একটা বৃত্ত,
এই বৃত্তের আমরা এতটুকু শুধু দেখতে পাচ্ছি, কথা বুঝতে পারো নাই? বাকিটুকু গোটাই কথা বলো তো ভিতরে, কারণ সেটা অস্বচ্ছ। ওকে, কিন্তু বাইরেরটা কি স্বচ্ছ। মনে করো এই যেটা হচ্ছে বাইরের, এই যেটুকু, হ্যাঁ এইটুকু হচ্ছে কত অংশ? শুধুমাত্র 1/4 অংশ। ওকে, আর তারপরে হচ্ছে এটা কোর্নিয়া কেন স্বচ্ছ। ওকে, এরপর হচ্ছে মাঝে রক্তবাহিকা সমৃদ্ধ। এখানে কি আছে? আইরিস, সিলিয়ারি বডি, ফরওয়ার্ড, এটা হচ্ছে এইখানে আর কি, মনে করো। হ্যাঁ, এরপর হচ্ছে রেটিনা, একেবারে ভিতরের অংশ, মনে থাকবে? আচ্ছা, বাস। আর আনুষঙ্গিক অংশের মধ্যে কি কি আছে? ভ্রু, মানে এইটুকু বাদে এই যে চোখের পাতা, অক্ষি গ্রন্থি, অক্ষি পেশি, ঠিক আছে, এগুলো আছে। আচ্ছা, ওকে, তাহলে যদি এখানে যদি প্রশ্নটা আসে, আশা করি এরকম কোশ্চেন, এত সহজ কোশ্চেন দিবে না যে নিচের কোনটি আনুষঙ্গিক অংশ বা নিচের কোনটি অক্ষিগোলকের অংশ নয়, পারবা না? তাহলে এগুলা মুখস্থ রাখবা, এগুলা বাদে যেটা আছে সেটাই কি আনুষঙ্গিক অংশ। আচ্ছা, ঠিক আছে। এবার তোমরা একটা গ নাম্বার কোশ্চেন লিখো। মানব সংবেদীয় চোখের উদ্দীপকে মনে করো ইয়াটা দিয়ে দিতে পারে, হ্যাঁ, চোখটা হালকা করে দিতে পারে বা কোনো ব্যাখ্যা দিতে পারে যে এরকম এরকম দেখতে সাহায্য করে একটা অঙ্গ রয়েছে, তো এইভাবে দিবে আর কি। গ নম্বর কোশ্চেনটা বলবে যে মানব সংবেদীয় অঙ্গ চোখের চিত্র সহ মানে চিহ্নিত চিত্র আঁকো, চিহ্নিত চিত্র অঙ্কন করো। ঠিক আছে, তাহলে আমরা বললাম কি চোখের চিহ্নিত চিত্র অঙ্কন করো। আচ্ছা শোনো, এখন আমরা কিভাবে আর্ট করব। তোমাদের বইয়ে যেটা আছে, তোমাদের যে নতুন বইটা আসছে আর কি, সেই বইয়ে কিন্তু চোখটা একেবারেই বাজে মাত্র দেওয়া আছে, আর বুঝতে পারবে না কিভাবে আর্ট করতে হবে। ঠিক আছে, কিন্তু চোখ মাস্ট আর্ট করতে হবে। প্রথমত আমরা ভয় করতেছিলাম প্রচুর, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাকে এখানে আর্টিস্ট হওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, যে 3 ঘন্টা খালি চোখটাই আর্ট করলাম, পরীক্ষা শেষ নাকি? যেভাবে আর্ট করো স্যার দেখবে যে তোমার মূলগুলো ঠিক আছে কিনা। আমরা সবাই জানি আমরা কেউ আর্টিস্ট না, আর্টিস্ট হলে পড়াশোনা করতাম না, কথা বুঝতে পারছো? আর্টিস্টের একটা দক্ষতা কারো থাকতেই পারে। তবে এখন আমরা কিভাবে আর্ট করব, খুবই সহজে, মানে ইজিলি যাতে আর্ট করা যায়, আমরা 3টা পদ্ধতিতে আর্ট করব। 1 2 3। প্রথম কাজ, 1 নাম্বার কাজ আমাদের কি? কাজ 1 নাম্বার হবে আমাদের 2টা সেম গোল বৃত্ত। এটা কি দিয়ে দিবা তোমরা? রুল কম্পাস দিয়ে দিবা। বুঝা যায় কথা? কিভাবে? তো সব চিত্র রাখতে কম্পাস দিয়ে, হ্যাঁ কম্পাস দিয়ে। আমি এখানে যদি ফ্রি হ্যান্ড আর্ট করতেছি, দেখো কিভাবে আমরা দুইটা প্রথমে গোল দিব। মনে করো এই যে একটু ঢাকা লাগছে না? আচ্ছা নাও, আমিও আর্টিস্ট খুব একটা পারি না, এটা হলো মূল কথা। হয়েছে? তাহলে এই যে মনে করো প্রথমে একটা গোল দিলাম, তারপর বললাম কি বলতো সেম, তার মানে আরেকটা গোল। কিভাবে? এরই পাশে, ভিতরে দাও বা বাইরে দাও সমস্যা নেই, জাস্ট একটু গ্যাপ রাখে আরেকটা গোল। হ্যাঁ হ্যাঁ, আরেকটা গোল দিতে হবে, মানে একই ধরনের একই সাইজে 2টা গোল দিতে হবে। কথা কি বুঝতে পারছো? এই দেখো 2টা গোল দিছে না? চিত্র যদি আমি খুব ছোট আর্ট করলাম, দেখতে একটু ঢেকারা মনে হতে পারে, তোমরা একটু বড় করে আর্ট করবে। হ্যাঁ, বোর্ডটা নিচের দিক দিয়ে উপরে নিচে দিকে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে বললাম, এরপরে আমরা কি করব? এই যে দেখো এখানে আমরা এখন একটু কাজ করব। এই আমরা তো পারি না। ঠিক আছে, দেখো আচ্ছা, অত টেনশন নিতে হবে, সমস্যা নেই। আরেকটু মিশিয়ে দিলে বেশি ভালো হয়। একটু এই যে একটা কোয়েন বসাই বলা চলে, মানে এক কথা এই সাইডটা। হ্যাঁ, তোমরা তো এখন না হয় ই করতেছো, কিন্তু পরে তো তোমরা ইয়া করবে, তাই না? দেখো এই যে এইটুকু মিশাই দিয়ে আমরা কি করব? একটু বাড়াই দেব। কথা বুঝতে পারছো? দেখো এই যে একটু বাড়াই দিছি, ওকে? এরপরে এইটা একটু আরেকটু বাড়াই দেব, ঠিক আছে? বাড়াই দেব, এটা মানে আরেকটু ইয়া করলে হয় ভালো বেশি, ওকে? ভিতরের দিকে কিন্তু, ঠিক আছে? তারপরে আমাদের যেটা করব, আমরা এখন কাজ করতেছি কিন্তু এখনো কিন্তু আমরা ওই দিক যাইনি। আমরা কি ভিতরের দিকে আছি এখন? চোখের ভিতরে আমরা এখন এখানে প্রসেস করতেছি। বাইরে কাজ
আর বুঝলাম আমার তো সাইকেলটা হাওয়াই নেবে। দাও, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা যেটা কথা বললাম, প্রথমে আমরা কি করলাম, প্রথমে দুইটা গোল করলাম। ওকে, দুইটা গোল করার পর একটু মিশাই দিলাম, মিশাই দেওয়ার পর দুইটা মোটা মোটা কিছু দিলাম, আর ওইখান থেকে কি করলাম একটু বাড়াই দিলাম। কথা কি বুঝতে পারছো? বুঝো নাই? দেখো দেন আমরা লেন্স স্টার্ট করে ফেলবো। আমি তো চলে যাবো মক্কা আকাশ পর্যন্ত। চলে আসবে সমস্যা নেই। আমার সাথে আমি বলছি এই দেখো হয়েছে কি, হ্যাঁ বুঝো নাই? না তাড়াতাড়ি অ্যাড করো। এগুলা কিন্তু তোমার ইয়ার মতো, পেশির মতো হবে। আমি যদি একটু ইয়া দিয়ে দিছি মানে এইরকম হবে। এক কালো টালো তো সব আমার মিশে গেল। এগুলো হচ্ছে লিগামেন্ট। আপনি যেমন ভয় লাগতেছে নাকি দেখি? না ভয় পাইতে হবে না, সহজ আছে, সমস্যা নেই। 2 দিন প্র্যাকটিস করলে হবে। আরে তোমরা বড় বড় করে অ্যাড করো না, তোমরা এই পিচ্ছি করতেছো কেন? আমি না হয় আরে কহেন কি এটা হচ্ছে হ্যাঁ আরেকটু এত বড় হচ্ছে। হ্যাঁ আরো বড় বড় না, মানে ওই যে ইয়াগুলা এগুলাকে বলে সিলিয়ারি বডি আর কি। হ্যাঁ একটু মাংসের মতো, মনে করো বডি বলতে একটু মাংসের মতো তো শক্ত হয়, এই জন্য মনে করো এটা একটু শক্ত করে দিতে হবে আর কি। মানে কালো করে বেশি কালো। হ্যাঁ কালো করে দিতে হবে যাতে করে বোঝা যায় যে ওইখানে একটা কিছু শক্ত জাতীয় কিছু একটা আছে। ঠিক আছে, কারণ এইখানে লিগামেন্ট লাগা থাকে। তোমরা তো লিগামেন্ট দড়ির মতো টানে ধরে না? হ্যাঁ। কি টানে ধরে? এই যে লেন্সটাকে, এটা হচ্ছে লেন্স। ওকে, কোনটা? এই যে লেন্স। তারপর বানাই দিলাম আইরিশ, আর এরপরে সামনের দিকে এই যে ওকে হয়েছে কি? এই গেল দুইটা গোলের কাজ। দুইটা গোল করলাম, তারপরে দুইটা গোলকে কি করলাম? মডিফাই করলাম। এখন হচ্ছে 3 নাম্বার, ভিতরে আরেকটা গোল। কিন্তু এই গোলটা আর সম্পূর্ণ হবে না, এই গোলটা হবে অর্ধেক। এই যে হইছে? কাজ কি হয়েছে? কমপ্লিট। এবার 4 নম্বরে বাইরে সম্পূর্ণ একটা গোল। আমি তো আগে এইভাবে আট করে নিই। দেখতে থাকো, হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাবছো? ভাবছিস? বুঝতে পারছি। মূলত এই প্রসেসটা অবলম্বন করলে খুব তাড়াতাড়ি একটা স্ট্রোক আর্ট করা যাবে ইনশাআল্লাহ। তোমরা একটু আরো ভালো করে আর্ট করবে বাসায়। আমিও আর্টের একবারে মাস্টার না, যে করাই দিছি। যতটুকু না হইলেই নয় আর কি। এইটুকু আর্ট করলে ইনশাআল্লাহ মাস্টার মার্ক দিয়ে দেবে, সমস্যা নেই। আমি কর্নিয়াটা একটু বেশি বড় দিয়ে দিচ্ছি আর কি, যদিও আমার আসলে বুঝতে পারি না। আমি তো তার চেয়ে বড় দিয়ে দিচ্ছি। আমার আসলে বুঝতে পারি না। রং করে দিতে পাখি স্টুডিওতে গাছ স্টুডিও। ঠিক আছে, বাস কাজ শেষ। আরে একটা মাটি কিন্তু বলুন কি চলে মাথা চলতে পারো। হ্যাঁ হয়ে গেছে। সেট শুধু 4টা গোল। প্রথমে 2টা গোল, এই নাও তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, শেষ করো। প্রথমে 2টা গোল, তারপরে ভিতরে আরেকটা গোল, তারপরে একটা বড় একটা গোল, এগুলা মডিফাই। ঠিক আছে, এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, মাস্টার দেখবে তুমি চিহ্নিত চিত্র করতে পারছো কিনা। ঠিক আছে কথা? তোমাদেরকে শুধু এই জায়গাটাতে একটু কাজটা করতে হবে। বুঝা যায় না? এইখানে জাস্ট প্রথমে মিশাই দিয়ে, তারপরে এটাকে শক্ত করে দিয়ে 2টা বাড়াই দিতে হবে, আর উপরে একটা ক্যাপ লাগাই দিতে হবে, আর এখানে গোল দিয়ে দিতে হবে। এখন আমরা দেখব কি কোনটা কি। প্রথম কথা হচ্ছে এগুলো তো চোখের পাতা, মানে এই যে পাপড়ি আনুষঙ্গিক ঠিক আছে, পাপড়ি যেটা আনুষঙ্গিক অংশ। হ্যাঁ, আমাদের শুরু হবে এইখান থেকে। এই যে সবার বাইরে যেটা দিলাম, এই যে এটা দেখো, এইটা তোমার যেটা আছে, এই যে দেখছো খুব কালো। এই ভিতরে, এই যে মনে করো এই ভিতরে আমরা তো এইটুকু দেখতে পাই, ঠিক না? হুম। এইটুকু আমরা দেখতে পাই, এই যে এইটুকু বাইরে থাকে, এখান থেকে এইটুকু। ঠিক আছে, আর এই যে ভিতরে যেটা আছে, এটা কি? স্ক্লেরাস। বুঝা গেছে কথা? ওই যে দুইটা কি লাগিয়ে আছে, দুটো জিনিসে লাগিয়ে আছে। কোনটা দুটো থেকে গেছে? এই যে রেটিনার সামনে যে
রেটিনা কোথায়? রেটিনা হচ্ছে এই যে রেটিনা, এইটা রেটিনা। কোনিয়ার সামনে যে দুটো জিনিস এই দুইটা বলতেছি শেষ করি, ওটা শেষ করে তারপর প্রশ্ন থেকে বলিও। তাহলে ভিতরে এই যে আমরা এইটুকু শুধু দেখতে পাই, ঠিক আছে, এই পর্যন্ত, বাইরে এইটুকু আছে। আর এটা হচ্ছে স্ক্লেরা। তোমরা নিশ্চয়ই একটা নাম শুনছো, কনজাংটিভা নাম শুনে একটা? কনজাংটিভা মানে ওই যে পোকামাকড় পড়লে ওইখানে আগে যায়, মানে আমাদের চোখের উপরে একটা পাতলা আবরণ আছে, ঠিক আছে, এই স্ক্লেরার এই অংশটা উপরে চলে আসে। উপরে আসার পর মানে চোখকে প্রোটেক্ট দেওয়ার জন্য, এক কথায় কথা বুঝছো, এই যে এই দেখো এখানে একটা মাংসের মতো আছে না, এটা কিন্তু আরেকটা অংশ, কথা বুঝতে পারছো? এই চোখকে যাতে কোনো পোকামাকড় আসে যাতে ডাইরেক্ট আক্রমণ করতে না পারে, এজন্য আরেকটা প্রোটেক্টর লেয়ার, কথা বুঝতে পারছো? এই যে এইটা হচ্ছে কনজাংটিভা, এই যে স্ক্লেরাটা আরেকটু ইয়া হয়ে গেছে, এইটা বাইরেটা আর একটু বেশি কনজাংটিভা, হ্যাঁ এটা হচ্ছে কনজাংটিভা। আর এই যে দেখো এখানে এই যে ভিতরে প্রথমে দিছিলাম না, এটা বাড়াই দিলাম না, ওটা কি কোন এইটা হচ্ছে কর্নিয়া, কর্নিয়া, কি ডান কনজাংটিভা, কনজাংটিভা, নো জাংটিভা, কনজাংটিভা, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে মূলত কর্নিয়া, ওকে। তারপর এই যে দুইটা বাড়াই দিলাম না একটু, এই যে লম্বা লম্বা, এই দেখো আগে একটু দেখে নাও তারপরে লেখো। এই দুইটা হচ্ছে আইরিশ। আমরা কি আইরিশ দেখতে পাই বাইরে থেকে? আইরিশ দেখতে পাই, যেটা কালোটা না ওইটাই, এই কালোটা? হ্যাঁ 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 কালোটা। আর কালোর মাঝখানে দেখবা আরো একটা অংশ আছে, হ্যাঁ ছোট ছোট্ট একটা আছে না, এই যে ওইটা হলো এইটুকু, লেন্স এই যে এইটুকু, লেন্স না, বুঝো না এই কথা? আচ্ছা, আজকে আমরা দুঃখিত, আজকে প্রচুর মানুষ আসতেছে, যার কারণে ভিডিওর মাঝখানে আমাদের ব্রেক করতে হতে বাধ্য হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে দেখি। প্রথমে আমরা বললাম স্ক্লেরা, ওই যে একটু আগে আমরা বললাম। আচ্ছা, স্ক্লেরা কোন স্তর সমৃদ্ধ ছিল? স্ক্লেরা বাইরের কি সমৃদ্ধ? তন্তুময়। তন্তুময়, ঠিক আছে। এরপরে মাঝের আমরা বললাম না রক্তবাহিকা সমৃদ্ধ। হ্যাঁ। বাইরে দুইটা ছিল, স্ক্লেরা আর আরেকটা গেল কি? কর্নিয়া। এই যে এইটা এটা কিন্তু না, এটা হচ্ছে কনজাংটিভা। হ্যাঁ, হ্যাঁ। এটা কিসের জন্য? কর্নিয়াকে প্রোটেকশন দেওয়ার জন্য, কারণ কর্নিয়াটাতে ডাইরেক্ট অ্যাটাক না করে, মানে আল্লাহ কত ভালো প্রোটেক্ট দিয়ে রাখছে, বুঝো এই কথা? মানে তোমার যদি কোনো কিছু হয় আগে কনজাংটিভা যাবে, তারপরে কর্নিয়াতে যাবে, বুঝতে পারছো? তারপরে আইরিশে, তারপরে লেন্সে, লেন্স গেলে শেষ। লেন্স বা রেটিনাতে ঢুকাতে অত দূর যাওয়ার প্রশ্নই আসে না, কথা বুঝতে পারছো? তাহলে কতগুলো প্রোটেক্ট দিয়ে রাখছে আল্লাহ। তাহলে প্রথমে আমরা কি করলাম? কর্নিয়া আর স্ক্লেরা চলে গেল। আমরা কিন্তু কনজাংটিভা কোনো হিসাবের মধ্যে ধরি নি। না। কনজাংটিভা যে চোখকে প্রোটেক্ট দেওয়ার জন্য, পাই বা বাইরে আরেকটা পাতলা আবরণ, এক কথায় শেষ। ওটা কি আনুষঙ্গিক অংশের মধ্যে পড়ে কি? না, আনুষঙ্গিক করে কোনো অংশের মধ্যেই ধরা হয় না ধরা হয় না। মূলত, তবে এটা স্ক্লেরার একটা অংশ আর কি, ঠিক আছে? ওইটা কিন্তু ওইভাবে আসে না ওই প্রশ্নটা। তাহলে এখন তারপরে বললাম কর্নিয়া, এরপরে আমরা ভিতরে গেলাম হচ্ছে আমাদের রক্তবাহিকা সমৃদ্ধ স্তর। মাঝের বললাম না, এই যে মাঝের কথা কি বুঝতে পারছো তো? এখন বিষয় হচ্ছে ভাই আমরা কিভাবে ইয়া করব, যে কি বলে তোমার চিনবো কোনটা কি? প্রথম কথা হচ্ছে যে ওই যে বলে না যে এর তো চোখের মনির ইয়াটা, চোখের মনি আলাদা জিনিস। চোখের মনি মানে হচ্ছে পিউপিল। এই যে দেখো দুইটার মাঝখানে একটু ফাঁকা জায়গাটা না, হ্যাঁ। এটা হচ্ছে পিউপিল। এই চোখের মনি তোমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, দেখবা তোমাদের নতুন বইয়ে একটা চোখ দেওয়া আছে, তার সাথে ড্রয়িংটা দেওয়া আছে, ওটা দেখে বুঝতে পারবা। আমি বলি আইরিশ আর চোখের মনি কিভাবে বুঝবো, মানে পিউপিল যেটা। আইরিশটা অনেকে কয় না এ তো সাপের চোখ, বেগুনি বেগুনি করে, নীল নীল করে। আইরিশটা বিভিন্ন রঙের হতে পারে। এই যে এটা সবার কালো, বেশিরভাগ কালো। মানুষের কালো হয়, তবে যাদের চোখগুলো একটু হলুদ মানে বেগুনি বা তোমার কি বলে, আমার ইয়ার যেমন মানে খালার যেমন একেবারে গঠনায় নীল, দেখতে সেই লাগে, হ্যাঁ, মানে তারপরে কারো কারো হলুদ হয়, ওইটা আরো সুন্দর দেখায়, কথা বুঝতে পারছো? তো এখন বিষয় হচ্ছে যে তোমার এই কালো যেটা আছে না, এটাই হচ্ছে আইরিশ, বুঝতে পারছো? আর এই আইরিশের বড় ছোটর কারণে পিউপিল বড় ছোট হয়। এই যে পিউপিল মানে ওই আইরিশের ভিতরে দেখবেন আরেকটা আছে, বুঝলেন এই কথা? ওইটার ভিতরের অংশ হচ্ছে এই যে এইটুকু, মানে এই যে ফাঁকাটা আছে না, তার মানে বললাম কি বলতো, এইটা হচ্ছে আইরিশ। এই দুইটা বাড়া কমার কারণে এই পিউপিলটা ছোট বড় হয়। এইখানে কিন্তু একটা ভালো ইয়া আছে, বলে রাখি তোমাদেরকে, এই পিউপিলের কাহিনীটা এখানে শেষ করে দিই। মনে করো যে কোনো মানুষ দেখবা, যদি কোনো ডাক্তার মানে সব চেক করবে, মনে করো নাড়ি চেক করলো, এই চেক করলো, সেই চেক করলো, কোনো কিছু পাইলো না, শেষমেশ দেখবা চোখের মধ্যে একটা লাইট দিব, এইভাবে দেখতেছি দেখে না এইভাবে, বিশেষ করে ফাঁসিডাঙ্গা আর তোমার ওই যে কি বলে বিষ খাওয়া বেশি করে দেখে আর কি, কারণ ওদের খুব সিরিয়াস মোমেন্ট। তো কিসের জন্য দেখে? আমাদের মস্তিষ্কের সারা শরীরের মধ্যে যদি হার্টও কাজ করা বন্ধ করে দেয়, মস্তিষ্ক কাজ করে না,
মানে কয়েক সেকেন্ডের জন্য কিন্তু মস্তিষ্কটা তারপর কাজ করে। আর যদি মস্তিষ্ক চলে তার মানে তোমার বাঁচার একটা সম্ভাবনা ইনশাআল্লাহ আছে। কথা বুঝতে পারছো? হল এলডোর যেমন ওর মস্তিষ্ক হার্ট একবার বন্ধ হয়ে গেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে আবার হয়েছিল যে হ্যাঁ মর্নিং মানে মিরাকেল মর্নিং যে বইটার কথা বলছিলাম আর কি, ওই বইটার লেখক আর কি। তো উনি ওই জন্য বলা হয় যে মরা মানুষ জীবিত, এটাকে বলা হয় আর কি। তো এখন বিষয় হচ্ছে উনি জীবিত আছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে তোমার পিউপিল, কারণ চোখের সাথে মাথা কাজ করতেছে কিনা সেটা দেখার মানে খুবই মানে সেনসিটিভ একটা জায়গা হচ্ছে চোখ, ঠিক আছে? যদি চোখের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে বুঝতে পারবে এটা পাস। বুঝতে পারছো কথা? এখন তোমার চোখের পিউপিলটা কি করতে হয় তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, যদি মনে করো একজন দেখো আসে একটা মানে লাইট বাইর করে দেখে এখন বুঝতে পারবা। মনে করো কি করবা, চোখের মধ্যে একটা আলো নিবা, মানে লাইটটা দূরে রাখবা, নিয়ে আস্তে করে চোখের এইদিকে আনবা, দেখবা যখনই কাছে আনবা ছোট হচ্ছে। তোমাদের নিশ্চয়ই পড়াইছিলাম ফিজিক্সে পড়ছিলাম, ফিজিক্সে না তোমার ইয়াতে আমি পড়াইছিলাম না ঘাসফড়িং এর ওখানে, ঘাসফড়িংটা পড়াইছিলাম না, সুপারপজিশন ডিপোজিশন, হ্যাঁ ওইটাই। মানে যখন আলো বেশি পায় তখন বেশি আলো ঢুকতে দিবে না। যেমন তোমাদের একটা উদাহরণ বলি, হঠাৎ করে ছাদে গেছো, দেখবে কিছু একবারে কত আলো, মনে হচ্ছে চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আবার হঠাৎ করে নিচে আসতেছে মনে হচ্ছে কিছু দেখা পাচ্ছে। বুঝতে পারছো? কারণ হচ্ছে যখন তুমি ছাদে গেছো প্রচুর আলো, তখন তোমার পিউপিল দুটো ছোট হয়ে গেছে যাতে চোখের মধ্যে বেশি আলো না যায়। এখন তোমরা এটা কিভাবে বুঝবা? এটা কিন্তু মানে এটা কিন্তু মেডিকেল একটা ভালো ট্রিটমেন্ট, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট। মানে কোনো কারণে যদি তুমি দেখতেছো যে একজন খুবই অসুস্থ হয়ে গেছে বা মোরা বাচ্চার একটা মানে মরণ কান্দন কাঁদছে, তখন একটা নাড়ি দেখবা, যদি দেখো যে নাড়ি দেখেও কাজ হচ্ছে না তাহলে একটা লাইট নিবা। এটা কিন্তু কয়েকবার প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্র্যাকটিস কিছু প্রথমবার বুঝতে পারবে না। নেওয়ার পর আস্তে করে চোখের কাছে আনবা, দেখবা যখন আলোটা পাবে আস্তে করে এটা বড় হবে, আবার সবাই আনবা সরি ছোট হবে, ছোট হবে, আর যখন দূরে নিয়ে আনবা তখন বড় হবে। এরকম বেশ কয়েকবার করলে আপনি আপনি বুঝতে পারবেন। সবাই বাসায় একবার করে করবে, আমাদের ভাইয়া সবাইকে করেছি এটা করবে, বলছে একজন 500 জনটা করো। কোথাও আমরা দেখি তো আশ্চর্য, বাহ খুব সুন্দর তো লেজে, মানে কাছে আনলে এইরকম হয়ে যাবে, আবার যখন দূরে নিয়ে যাবো আলোটা তখন বড় হবে। কথা বুঝছো? তাহলে এই যে এইটা হচ্ছে কি হয়, যখন কাছে মানে আলো নিয়ে আসবা তখন এটা ছোট হয়ে যায়, আইরিশ দুইটা, ঠিক আছে? আর আইরিশটা ছোট হওয়ার কারণে পিউপিলটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়, ঠিক আছে? মানে আইরিশ দুটো কাছাকাছি চলে আসে, কারণ আলো বেশি, তোমার চোখে বেশি আলো ঢুকতে দিবে না। আলো ঢোকার একটা রাস্তা কি, এইটাই শুধু, তাই না? কথা বুঝতে পারছো? সবাই কিন্তু এটা প্র্যাকটিস করবা, কারণ এটা খুবই জরুরি। মানে হঠাৎ করে কবে কাজে লাগে যাবে বুঝতে পারবে না। বুঝতে পারছো কথা? আমরা বলি বিড়ালের মতো চোখ, তাহলে ওই কোন জিনিসটা পিউপিলটা? বিড়ালের মতো চোখ হচ্ছে তোমার আইরিশটা, বিড়ালের চোখ যেটা কয় আর কি, আইরিশ আইরিশ ওটা বিভিন্ন রঙের হয় তো ওইটার জন্যই বলতেছে। তাহলে আইরিশ বুঝলাম, পিউপিল বুঝলাম, ওকে? আরেকটা বললাম সিলিয়ারি বডি, বললাম না? এই যে বললাম না একটু মাংসল জাতীয় মানে শক্ত, এইটাই হচ্ছে সিলিয়ারি বডি, কালো করে দিছি যেটাকে। আর পিউপিল ওই ছোট অংশটা না? পিউপিল হচ্ছে ফাঁকা স্থান, পিউপিল হচ্ছে ফাঁকাটা, আইরিশের মধ্যবর্তী যে ফাঁকা স্থানটা ওইটার নাম হচ্ছে পিউপিল, মানে চোখের মণি, ওইটা দিয়ে আলোটা প্রবেশ করে, ইন্টার করে। তাহলে এটা কি সিলিয়ারি বডি, ওকে? আচ্ছা, সিলিয়ারি বডি কাজ কি হইছে? সিলিয়ারি বডির সাথে যে লিগামেন্টটা লেন্সটাকে আটকাই রাখে এটা হচ্ছে লেন্স, ওকে? আর এই যে যেটা লাগা আছে না এগুলো হচ্ছে লিগামেন্ট। কোন লিগামেন্ট? সাসপেনসরি লিগামেন্ট। খুবই ইজি, খুবই ইজি। সাসপেনসরি লিগামেন্ট প্রথমবার একটু কষ্ট হতে পারে, কিন্তু চোখটা পড়তে অনেক মজা, কান পড়তে আরো মজা, ঠিক আছে? কি ডিটেইল বুঝতেছো না? এইটা হচ্ছে সিলিয়ারি বডি, ওকে? মাংস জাতীয় যেটা একটু শক্ত, সেটার সাথে লেন্সটাকে তো আটকাই রাখতে হবে। মনে করো দড়ি দিয়ে টান মারি রাখছে, বুঝলে এই কথা? ওই পাশে টান মারছে, ওই পাশে টান মারছে, মাঝখানে কি আছে? ঝুলে আছে, আটকে আছে, হ্যাঁ? ঝুলে থাকবে কেন? মনে করো এই পাশে টান মারছে, এই দুই টান মারছে, মাঝখানে স্থির থাকবে না, ওইটাই আর কি। তাহলে এটা কি হয়, এই যে লিগামেন্ট মানে দড়ির মতো যেটা লাগিয়ে আছে এটা হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। কেন? সিলিয়ারি বডি, সিলিয়ারি সাসপেনসরি কাছাকাছি না, এই জন্য। আর এটা কি বলতো? লেন্সটা, ওকে? আর এই যে এটা যেটা আছে এইটা হচ্ছে রেটিনা, ঠিক আছে? আরেকটা কাজ করো, এইভাবে এইভাবে একটা দিন। এতক্ষণ আমরা যা করলাম মনে করো এটা তো হলো মনে করো আলো রেটিনা ওটা দাগ দাগ বলাটা রেটিনা, এই যে জি 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 ওইটা রেটিনা, এটা রেটিনা, অনেকগুলো দাগ যেগুলো দিছি। আচ্ছা ভাই, আলোটা যখন ঢুকে ওই যে লেন্সের ওইখানে লেন্সটা কি মানে ঘোরাঘুরি করে নাকি? লেন্স কিচ্ছু করে না, লেন্সের জায়গাতেই থাকে, ঠিক আছে? ডিপ লেন্স। আচ্ছা, এখন হচ্ছে ভিতরে যাওয়ার পর এইখানে আসার পর প্রতিবিম্ব সৃষ্টি হয়। এখন প্রতিবিম্বটা কি এইখানে তৈরি হইলেই রেটিনাতে তো তৈরি হলো, এখানে কি দেখতে পাবো? কোথায় যাইতে হবে? মস্তিষ্কে যেতে হবে। এই যে মস্তিষ্কে এটা যাবে। কোন স্নায়ু বলো তো?
চোখে করোটিক স্নায়ু না, না, করোটিক তো স্নায়ু রন কোড এবং ফেশিয়াল রন এবং নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আমি বলতেছি ভাই দাঁড়ান ভেগাস স্নায়ু আরে ভেগাস না রে একটাও পড়ে নাই সব খাই না না ভাই ফেলছে মনে আছে তার বলতেছি চোখের মধ্যে দেখতে রড সাধারণ এবং কোন স্নায়ু রড এবং কোন ভাই যে গ্লাই ওটা বলে হ্যাঁ চোখে ইয়ে পাবে গ্লোসোফেরেঞ্জিয়াল হ্যাঁ চোখে ইয়ে পাঠায় সিগন্যাল পাঠায় মাথায় এই কোনটা সেটা ওই ইয়ে সংবেদী আরে না গ্লুকোজ সংবেদিত কিন্তু নামটা কি ওই গদি গ্লুকোজ অলফ্যাক্টরি অপটিক কেন বলছিলাম না অপটিক্যাল ইয়া আল্লাহ ভাই অত তো দর্শনের সাহায্য করে আমার মাথায় সিগন্যাল পাঠায় তো বলেছি আমি তো এটা মনে করতেছি দর্শন মানে কি দেখা ভাই বই আমি এটা নিয়ে অনেকবার অপটিক মানে তো চোখ। মানে মাথায় সিগন্যাল পাঠায় একটা আবার দেখে আরেকটা দর্শন মানে দর্শন গ্লোসোফেরেঞ্জিয়াল গোলবিলের সঞ্চালন ও না ওটা ভাই দর্শন মানে স্বাদের দর্শন ব্যাপারটা এটা হচ্ছে উল্টো অপটিক্স নাই আমি স্বাদের ব্যাপারটা উল্টো বলছি কথা বুঝতে পারছো হ্যাঁ ঠিক আছে তাহলে আমাদের কিন্তু চোখ আট করা শেষ আমি রড প্রথম এবং থেকে আরেকবার বলি। রড এবং কোন তাহলে ওগুলো কি বললা দাঁড়াও সব পড়া আছে রে বাবা রড কোন তো রেটিনাতে এটা চোখে কেন ওটা তো এক ধরনের কোষ ওটা তো স্নায়ু না কর্নিয়ার সামনে করে দিতে কর্নিয়া সামনেটা হ্যাঁ এইটা কনজাংটিভা কনজাংটিভা এই যে কনজাংটিভা আমি প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি শুনো আস্তে আস্তে বলতেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম কি করব দুইটা গোল দিব তারপরে গোলটাকে একটু ম্যানুফ্যাকচার করব কি একটু মাংস বাড়াই দিব তারপরে একটু লম্বা লম্বা গোল গোল দুইটা দিব ঠিক আছে আর তারপরে সামনে আরেকটা বাড়াই দিব এটা গেল প্রথম দুইটা গোল দুই নাম্বার কাজ কি আরেকটা ভিতরে গোল দিব তার সাথে একটু ড্রয়িং করে দিব স্টাইলিশ ঠিক আছে তিন নাম্বার কাজ কি একটা বড় গোল চারপাশে আট করে দিব এখন কোনটা কি প্রথম আমরা বলছিলাম স্ক্লেরা গোটা কোষ অক্ষিগোলকটাই কি স্ক্লেরা যার এক ভাগ শুধু বাইরে আছে পাঁচ ভাগ কোথায় ভিতরে আছে তাহলে এর গঠন হচ্ছে কি স্ক্লেরা। স্ক্লেরা স্ক্লেরার মধ্যে এখন বাইরেরটা কি কর্নিয়া ওকে আর এইটা কি এটা হচ্ছে কর্নিয়ার উপরের একটা আবরণ কনজাংটিভা। চোখকে আরো বেশি প্রোটেক্ট দেওয়ার জন্য মানে পোকামাকড় ধুলাবালি এগুলা থেকে রক্ষা করার জন্য ঠিক আছে এরপরে যেটা করব কর্নিয়া আর স্ক্লেরা হচ্ছে আমাদের তন্তুময় স্তর ঠিক এরপরে মাঝের স্তর মাঝের মধ্যে তিনটা ছিল আইরিশ সিলিয়ারি বডি আর একটা কি ছিল করোয়েডটা এই যে আইরিশ সরি এই যে এইটা হচ্ছে আইরিশ মানে যেটাকে ওই যে বললো যে কি বলে কি হলো রে বিড়ালের চোখ ঠিক আছে হ্যাঁ যেটাকে আমরা কালো দেখতেছি আর কি এখন কালোর ভিতরে আরেকটা ছোট আছে না ওইটা হচ্ছে ওইটা আসলে কিন্তু কোনো কিছু না ওইটা হচ্ছে একটা ফাঁকা স্থান ঠিক আছে এই যে ফাঁকা স্থান দুই আইরিশের মধ্যবর্তী স্থান ওকে দুই আইরিশের মধ্যবর্তী স্থানকেই বলা হচ্ছে চোখের মণি বা পিউপিল বা তারা রন্ধ্র আরেকটা বলে আর কি তারা রন্ধ্র ঠিক আছে এরপরে আমাদের যেটা আছে এই যে সিলিয়ারি বডি আর সাসপেন্সারি সিলিয়ারি বডির সাথে এক ধরনের লিগামেন্ট যুক্ত থাকে যেটা কাকে যুক্ত করে লেন্স এই যে সাসপেন্সারি লিগামেন্ট আর এই যে ভিতরে এটা হচ্ছে রেটিনা মনে থাকবে এই ছিল আমাদের মোটামুটি এখন প্রশ্ন তোমার হচ্ছে ভাই করোয়েড তাহলে কোথায় গেল না করোয়েড হচ্ছে এই যে দেখো এইটার পরে একটা আছে না এই যে এটা এই যে এটা হচ্ছে একটা কালো কালো অংশ মানে এই দুইটা রেটিনা এবং স্ক্লেরার মাঝে কালো যাতে প্রতিবিম্বটা ডবল ট্রিপল না হয় এই জন্য করো এটা কালো স্থান মানে এখন তোমরা দেখো না যে তোমার অনেক ছবি বা শুটিং এর সময় পিছনে কালো পর্দা লাগাই দেয় বুঝলে যাতে লাইটিংটা ভালো হয় তারপর ইয়েটা হলো এই জন্যই আর কি করো এটা এই যে এটা ওই যে চোখের সামনে ওখানে ফুলে থাকে কদুর মতো থাকে কদুর কোথায় কি ওই সামনের মতো হ্যাঁ এটা কেন ওরকম হইলো কেমন হলো ওটা ওরকম কেন হইলো তো গোল হইলো এটা এরকম কেন হইলো আরে বাবা এটা তো গোটা চোখটা তো গোলেই আমি এটা একটু বাড়াই দিছি চোখটা তো গোটাই গোলেই আট করার জন্য দেখানোর জন্য এরকম এই যে শব্দের কোনটা চিন্তা করবে ওইটা কি ওইটা কি ওইরকম নাকি রে গাধা মনে করো চোখটা তো গোল বুঝলেন একেবারে গোলেই কিন্তু তো আমরা এগুলা একটু বাড়াই দেখা যায় যাতে একটু সুবিধা হয় কথা বুঝতে পারছো তার মানে এইরকম না যে একটু বাড়ি আছে এমনটা না ওই আবরণটা থাকার না কারণে আমরা খুলে ঠিক আছে তাহলে আমাদের গঠনটা হয়েছে না আট করা বাস আমাদের আসল কাজ শেষ এই মাসের বিল সব সেই মজা দেখছি না চোখটা ভেঙে ভেঙে এরকম কানে একটা আছে ককলিয়াটা আট করা ককলিয়া। প্রচুর পরিমাণ ইম্পর্টেন্ট একটা জায়গা প্রচুর কনফিউজিং একটা জায়গা ঠিক আছে এইজন্য ওইটা একটু মাথায় রাখতে লাগে এখন আমরা ব্যাখ্যায় চলে যাব মনে আছে আমি বলছিলাম ব্যাখ্যাগুলো দিতে হবে প্রথম ব্যাখ্যা লেন্স লিখো শর্টকাট এখন শুধু লেখা লেন্স লিখো এক নাম্বার লাইন স্থিতি স্থাপক আসলে লেন্সটা দেখতে কি রকম ছিল বলো তো লেন্স দেখতে উত্তল দ্বি উত্তল উত্তল না শুধু দ্বি উত্তল দ্বি উত্তল এইটা হচ্ছে তোমার মনে করো যদি একটা থাকে তাহলে হচ্ছে উত্তল তাই না হ্যাঁ। বাইরেটা তো উত্তল ভিতরটা উত্তল আর এই যে যদি দুইটা থাকে তাহলে কি হলো দ্বি উত্তল করো এই দ্বি উত্তল সমতল উত্তল অবতল উত্তল ফ্যামিলি গেল দুটো
ঠিক আছে, তাহলে প্রথম লেন্সের আমরা কি করব? বিউত্তর। স্থিতিস্থাপক এবং কি বলতো বিউত্তর। আচ্ছা লিখো, লেন্সে কোনো রক্ত সরবরাহ নেই। রক্ত সরবরাহ নেই। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমরা তো জানি রক্ত কি করে, মনে করো যে এক মিনিট কথা দিয়ে একটু কম শোনাচ্ছে নাকি? তাহলে হচ্ছে আমরা জানি রক্ত ইয়ার যে কোনো জায়গায় কি করে পুষ্টি সরবরাহ করে, ঠিক না? তাহলে যদি রক্ত সরবরাহ না থাকে তাহলে এটা পুষ্টি কিভাবে পাবে? কিভাবে থাকতেছে, ঠিক না? এক সময় তো নষ্ট হয়ে যাওয়ার কথা। কতদিন আর চলবে? কিন্তু মনে করো চলতেছেই চলতেছে আনলিমিটেড। কারণ চোখের মধ্যে আমরা কান্দি না, হ্যাঁ পানি কান্না করি না, ওইটার নাম হচ্ছে একুয়াস হিউমার। কথা বুঝছো? একুয়াস হিউমার, একুয়াস হিউমার, এটাকে বলা হয় চোখের পানি। বুঝছো কথা? এইটা চোখকে পুষ্টি দেয়। এই জন্য কান্না করা ভালো না খারাপ? ভালো। অন্তত সপ্তাহে একদিন কান্দবা আর কি। আল্লাহ ঠিক আছে? না আসলে এই কারণেই কানতে হয় যাতে করে চোখের পানি দিয়ে ওই তোমার লেন্সটা যাতে সজীব থাকে, লেন্সটা পুষ্টি পায়। কথা বুঝতে পারছো? এই জন্যই তোমরা যদি জানতে, আমি যা জানতাম একটা হাদিস আছে না যে হাসতা কম কান্তা বেশি, এই হলো বিষয়। বুঝতে পারছো? কান্না করবা তাহলে লেন্স ভালো থাকবে, চোখের প্রতি এ কান্দে কম। নাকি তুমি চশমেশ না ভাই, আমাকে চশমা দিতে চাইছিল, এভাবে কোয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো আমাদের একুয়াস হিউমারটা আমাদের কি করে এখানে লিখে ফেলো, পুষ্টি ক্রিয়া প্রদান করে। পুষ্টি ক্রিয়া, চশমা একটা ভেজাল রে ভাই। প্রথম দিকে তো আমি যখন গেছিলাম স্যার দিবেই অন্তত 6 মাস বলে ব্যবহার করতেই হবে। আর শুনছে মেডিকেলের স্টুডেন্ট আমাদের মেডিকেল না লাগবেই, কথা বলছেন? এই হলো অবস্থা। পরে কথা বলবো। সেটা চিল্লাচিল্লি করে ওষুধ নিয়ে আসছে, বুঝলেন ভাই স্যার সরি ওষুধ দেন, তাও চশমা দিয়ে না, চশমা দেওয়া যাবে না। এই হলো অবস্থা। তাহলে একুয়াস হিউমার কি বলতো? পুষ্টি ক্রিয়া প্রদান করে। ওকে, চশমা দিলে বোকা বোকা দেখায়, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে আমাদের রক্ত এই চোখ কি বলে লেন্স, ও আরেকটা চশমা আছে না, লেন্স নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ তিনটা কথা শেষ। প্রথম কথা কি স্থিতিস্থাপক বিউত্তর, দ্বিতীয় কথা কি রক্ত সরবরাহ কোনো নেই। কিসের মাধ্যমে রক্ত সরবরাহ যায়? একুয়াস হিউমারের মাধ্যমে। এটাই কি করে? পুষ্টি ক্রিয়া প্রদান করে। বুঝা কি যাচ্ছে লিটন? আচ্ছা ঠিক আছে, না বুঝলে বলবা। এরপরে আমাদের কথা হচ্ছে বিষয় মধ্যে আছে না 2 নাম্বার। লেন্সের পর আমরা যাব প্রকোষ্ঠ, রেটিনা। প্রকোষ্ঠ পরে, এবার আমরা রেটিনা নিয়ে আলোচনা করব। শুনো, আমাদের চোখের মধ্যে একমাত্র আলোক সংবেদী অঙ্গ, আলোক সংবেদী মানে যেটা আলোকের ধারণ করতে পারে, বুঝলেন এই কথা? সেটা কি বলতো? রেটিনা। লিখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। চোখের একমাত্র আলোক সংবেদী অঙ্গ, একমাত্র কি আলোক সংবেদী অঙ্গ। আচ্ছা আমরা এটা সবাই জানি যে রেটিনা 2 ধরনের কোষ নিয়ে গঠিত। একটা কি বলতো? রড কোষ, আর একটা কি কোন কোষ। यस, দেখো 2 ধরনের কোষ নিয়ে গঠিত। একটা হচ্ছে রড কোষ, আর একটা কি বলতো? কোন কোষ। কথা কি বুঝতে পারছো? একটা হবে আমাদের কি বলতো রড কোষ, আর একটা কি কোন কোষ। এইখানে একটা খ নাম্বার কোশ্চেন আসে, রড ও কোন কোষের মধ্যে পার্থক্য লিখো। যারা নতুন তারা কিন্তু অবশ্যই কোশ্চেন টাইপের যেগুলো আছে তারা লাল কলম দিয়ে লিখবা, কারণ আমাদের পরীক্ষার আগের দিন রাতে যখন আমরা রিভিশন দিব, কথা বুঝতে পারছো? আমাদের কিন্তু তখন বই রিভিশন দেওয়ার টাইম নেই। তখন আমাদেরকে ঝটপট, যেমন আমরা কেমিস্ট্রি বা ফিজিক্সের ক্ষেত্রে যেই কাজগুলো করি, ওরে নোট খাতা বার করে লাগাও, মানে পৃষ্ঠা উল্টানো, ঠিক সেম আমরা চাচ্ছি বায়োলজিটাও যাতে সেই রকম চলে আসে। বুঝতে পারছো? বই তো অবশ্যই আমি থাকবে, আমি গতদিনে উদাহরণ দিছিলাম আমাদের, ঠিক আছে? কিভাবে বইটা পড়তে হবে, কিভাবে নোট খাতা পড়তে হবে। নোট খাতায় তোমার সব থাকবে, পরীক্ষার আগের দিন রাতে তোমার গাইড ঘাটার সময় নাই, তোমার টেস্ট পেপার ঘাটার সময় নেই, তোমার গাইড টেস্ট পেপার যত কিছু আছে সব তোমার খাতার মধ্যে থাকে, আর বই হচ্ছে মূল জিনিস। কথা কি বুঝতে পারছো? এই জন্য অবশ্যই কোশ্চেনগুলো আমাদেরকে লাল কলম দিয়ে লিখতে হবে যাতে করে আমাদের তাড়াতাড়ি চোখের মধ্যে পড়ে। আচ্ছা এই জায়গাটা এটা ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে আসে, এটা সিকিউতে আসে, বাস। ওকে বাস, তাহলে আমরা কি লিখব? রড ও কোন কোষের মধ্যে পার্থক্য লিখব। রড ও কোন কোষের মধ্যে পার্থক্য। আচ্ছা আমরা একটু যদি দেখি যে রড ও কোন কোষের মধ্যে পার্থক্য আমাদের একটু মিশাইতে হবে। শুনো, খুবই ইন্টারেস্টিং, এখানেও একটা খুব ভালো বোঝার জিনিস আছে। মানে বায়োলজি করতে সবচেয়ে ভালো লাগে কি সব জীবনের সাথে নাকি? আচ্ছা শোনো, রড কোষ মনে রাখবা, রড হয় না রাতে, রড কোষ রাতে দেখতে সাহায্য করে, মানে সাদা কালো যেটা, বুঝলেন এই কথা? আর কোন কোষ তাহলে কখন হবে? দিনে দিনে। আচ্ছা তোমরা অনেকেই জানো কি বলে, এরকম একটা কথা আছে না যে তোমার কি বলে রাতকানা, এরকম আছে না রাতকানা রোগ?
আচ্ছা ওরা দিনে দেখতে পাবে রাতে দেখতে পায় না কেন তাই জন্য কোশ্চেন রাত কানা রোগ হলে দিনে দেখতে পায়। হ্যাঁ ভাই রাত কারণ রড কোষের সমস্যা আছে। রড কোষের সমস্যা। এখন না হয় মনে হয় একটু আমার কপি করে মারতেছো এইটাই হলো ফ্যাক্ট আমাদের যে রড কোষগুলো আছে এটা শুধু সাদা কালো টিভি মনে আছে ওই সাদা কালো ছবি শুধু দেখতে পারে ঠিক আছে আর কোন কোষগুলো কি রঙিন। রঙিন বুঝতে পারছো তো রাত কানাগুলোর সমস্যা কি ওদের কিন্তু কোন কোষ নিয়ে কোনো ঝামেলা নেই ওদের ঝামেলা হলো মানে রাতে দেখা পায় না রাতে দেখতে পারে না আর দিনে দেখবা রাতে দেখতে পারে না না লাইট আসলে দেখতে পায় বুঝলে এই কথা কারণ একটা জিনিস দেখবা তুমি মনে করো একটা অন্ধকার জায়গায় গেছো হয়তো 2-3 মিনিট থাকবা 2-3 মিনিট পর দেখবা যে কিছু দেখতে পাচ্ছ এখানকার টেবিল ওখানকার চেয়ার বুঝতে পারতেছ না কি বুঝালে কিন্তু বোঝা যায় যে এটা টেবিল আছে রঙিন হয়তো বুঝতে পারতেছ না আর তোমার মাথার সাথে কোন কোষগুলো কাজ করে তুমি যদি ভালো আছো কিন্তু রড কোষের ক্ষেত্রে কি হয় ওটা বুঝতে তোমাকে সাহায্য করবে ওই যে সাদা কালো বোঝা যায় না এই কথা কিছুক্ষণ পরে এরকম হয় না মনে করো হঠাৎ করে এখানে কিছু দেখতে পাচ্ছ না কিন্তু কিছুক্ষণ থাকতে 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 মনে হচ্ছে সব হালকা করে ক্লিয়ার হচ্ছে সুপারপজিশন। সুপার পজিশনে কথা বুঝতে পারছো কিন্তু রাত কানা রোগীদের ক্ষেত্রে এই কোন রড কোষগুলো থাকে না ওই জন্য বুঝতেই পারে না এখানে কি ওইখানে কি Right. এখানে কি, এখানে কি। রাতে হয় এই জন্য দেখতেই পারে না। ভাই সাদা কালো ছবি কথা বললেন না আপনি হ্যাঁ হ্যাঁ সাদা কালো সাদা কালো আলো দেখতে যেটা সাহায্য করে সেটা হচ্ছে রাতে কি সাদা কালো হয়ে থাকে না সব ও বুঝেন এই কথা রাতে একটু সাদা রাতে তো সব কালো আর ওটার উপরে একটু আলো একটু থাকে সাদা সাদা একটু মনে হয় বুঝা যায় এই কথা আচ্ছা তাহলে রোড কোষের কাজ কি রাতে দেখা কোন কোষের কাজ কি বলতো দিনে দেখা। দিনে দেখা তার মানে রোড কোন কোষগুলো হচ্ছে রঙিন দেখতে আর রোড কোষ হচ্ছে সাদা কালো দেখতে সাহায্য করে ওকে বুঝতেছো লিটন হ্যাঁ আমাদের স্যার ভাইয়া বলতো হ্যাঁ বলবা বাবা হ্যাঁ বলবা বুঝো আর না বুঝো হ্যাঁ বলবা তাহলে আমাদের রোড কোষগুলো কোন কোষ এটা আমরা সবাই জানি রোড কোষগুলো কোন আকৃতি বলো তো রড কোষ রোড আকৃতি রড আকৃতি। হ্যাঁ সেটা তো আমি রোড আকৃতি আচ্ছা এটা কি ধরনের পদার্থটা থেকে বলো তো রোডোপসিন বলছি। ওই ওগুলোদি সবটা নাম আছে হ্যাঁ রোডোদিসব এটা হচ্ছে কোন আকৃতি আয়োডোপসিন আয়োডোপসিন শুনো তোমাদের আজমল স্যারের যে বই আছে সেই বইতে দেওয়া আছে 12 কোটি 70 লক্ষ সামথিং এরকম আর কি হ্যাঁ 12 কোটি 12.5 কোটি এরকম আর কি দেওয়া আছে কথা দেওয়া আছে কিন্তু আলিফ স্যারের বইয়ে একটু এইভাবে দেওয়া আছে তার জন্য আমরা এইটাই করব মানে রোডোপসিন 120 into 10 to the 6 হ্যাঁ রোডোপসিনটা কি? রোডোপসিন মানে এটা অনেকে প্রোটিন বলে মানে এক কথায় তোমার রাসায়নিক পদার্থ আর কি যেটা দিয়ে গঠিত হয় আর কি ওকে আচ্ছা তারপর আমরা যেটা কথা বললাম কিটা কোনটা? ওই সংখ্যা রড কোষ। না না সংখ্যাটা এটাকে করো দেখবা কিন্তু 12 কোটি হয় কিন্তু অনেক সময় ভার্সিটিতে দিতেই পাবে বুঝছো তো 10 টু পাওয়ার দিয়ে হঠাৎ করে তখন এটা তোমরা তো বই থেকে ওইটা পড়বাই রিডিংটা 12 কোটি আর এটা হচ্ছে 70 কোটি মেবি 7 into 10 to the 6 দেখো তো 6 1,70,000 অযুত লক্ষ নিযুত কোটি 1,70,000 অযুত লক্ষ 1 2 3 4 5 6 হ্যাঁ ঠিক আছে তাহলে 70 হবে মনে হয় 1 2 3 4 5 6 ঠিক আছে 70 লক্ষ আরেকটা শুনে ইয়ে করে দিও ভাই, শান্তি দিও। আরে না হ্যাঁ বেশি হয়ে গেছে 7 into 10 to সাত the হবে। 6 তাহলে 70 লক্ষ 70 লক্ষ হয়ে গেছে। এটা হচ্ছে কনভার্সটা 70 লক্ষ হ্যাঁ 7 into 10 to the 6 এটা হলো 120 কোটি এই sorry, 12 কোটি আর এটা হচ্ছে 70 লক্ষ চোখের মধ্যে চলা বলেছে হ্যাঁ এতগুলা কোষ আছে চিন্তা করছো তাহলে ওকে তাহলে আমাদের মোটামুটি রোড কোষের কম্পোজিশন পার্থক্য শেষ এবার আমরা পড়ব রেটিনাতে প্রধান তিনটি অংশ লিখো রেটিনার প্রধান তিনটি অংশ মনে আছে রেটিনা কোনটা দেখে আলো পড়ে যেখানে আলো আচ্ছা এক নাম্বার আমাদের যে অংশটা আছে রেটিনার লিখো অপটিক ডিস্ক অপটিক ডিস্ক দেখো নিউরনের একজন প্রান্ত নিয়ে গঠিত হয় নিউরনের একজন প্রান্ত নিয়ে গঠিত হয় নিউরনের একজন প্রান্তগুলো নিয়ে গঠিত হয় তোমাদের এই যে ছবিটা দেখালাম না এইভাবে এই যে এটা ছিল না রেটিনাটা মনে করে জুম করলাম এই যে এরকম ছিল না ইয়াটা অপটিক স্নায়ুটা হ্যাঁ তার মধ্যে এই যে এই জায়গাটা এইটা হচ্ছে অপটিক ডিস্ক কথা বুঝছো মানে যে ইয়াটা ছিল তার এই জায়গাটাতে কোনো রোড ও কনকোষ নেই লিখো রোড ও কনকোষ নেই তার মানে এখানে কোনো প্রতিবিম্ব সৃষ্টি হয় না এই জন্য এটাকে বলা হয় অন্ধবিন্দু কনকোষ নেই না এই অপটিক ডিস্কটাকে বলা হয় অন্ধবিন্দু মানে প্রতিবিম্ব সৃষ্টি হবে মস্তিষ্কে না না তোমার প্রতিবিম্ব তো এইখানে সৃষ্টি হবে মস্তিষ্কে ওই প্রতিবিম্বটা নিয়ে যায় সিগন্যালটা বুঝে নাই কথা বুঝছি রেটিনার মধ্যে কি লেন্সের মাধ্যমে তোমার প্রতিবিম্ব ইয়াটা রেটিনার মধ্যে সৃষ্টি হবে না তোমরা এরকম পড়া নাই গাধা ফিজিক্স এগুলা ছিল না যে বি এ হয় সেটা আবার উল্টে মস্তিষ্কে যায় এ বি হয়ে যায়
কি রে ভাই, এখানে কি ফিজিক্সও পড়া পড়ে কেন? ঠিক আছে, হ্যাঁ এখানে প্রতিবিম্ব সৃষ্টি হয়, সেটা মস্তিষ্কটা দেখা দিয়াটা দেবে। আচ্ছা দেখো, তাহলে এই অংশটা হচ্ছে অপটিক ডিস্ক, এখানে কোনো রোড ও কনকোষ নেই, সেটা এই জন্য কি বলে বলো তো, অন্ধবিন্দু। এইবার আমরা আসবো 2 নাম্বার। তাহলে প্রতিবিম্বের সৃষ্টি হয় কোথায়? রেটিনায় না? হ্যাঁ এটা মেকুলা লুটিয়া। অন্ধবিন্দু হলো কিভাবে? আরে গাধা, রেটিনার মধ্যে একটা ছোট্ট অংশ, ও এটা তো আমি জুম করছি, এই গোটা রেটিনাটা দিছি, না। তাহলে এখানে তোমার শুধুমাত্র যেটা অপটিক স্নায়ুটা ছিল ওই জায়গাটা, বুঝতে নেই? না। এর মাথায় জানি খুব কম কাজ হচ্ছে, মোবাইল ফেলাই দিলাম। এই যে এটা হচ্ছে গোটা রেটিনা, ঠিক আছে, তার মধ্যে এই অপটিক স্নায়ুটা দিলাম না, হ্যাঁ। অপটিক স্নায়ুটার মাথার অংশটা, এই যে সামনে যে অংশটুকু আছে না, হুম। এইটাই হচ্ছে অপটিক ডিস্ক, ও আর এটা তো হচ্ছে অপটিক স্নায়ু। স্নায়ু। এখন হচ্ছে মেকুলা লুটিয়া, ছবিটা মিশানো নয়, আমার উচিত হইল না। এই দেখো মেকুলা লুটিয়াটা কি রকম, এই যে গোটাটাই আছে না, এটা মনে করো রেটিনাটা, ঠিক আছে, তার মধ্যে মনে করো এই যে এই অংশটা, না অংশটা। এই অংশটা, এই জায়গাতে একটা অংশ আর কি, রেটিনার মধ্যে একটা অংশ যেটা হচ্ছে মেকুলা লুটিয়া। কেন মেকুলা লুটিয়া বলা হয়? এটা দেখো যে হলুদ অংশে, হলুদ রঙের, হলুদ রঙের মেকুলা লুটিয়ার মাঝখানে একটা গর্ত থাকে, বুঝছো, যার বাংলা হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস, ফোবিয়া সেন্ট্রালিস, ফোবিয়া সেন্ট্রালিস বা পিত্তবিন্দু, ঠিক আছে। এইখানে সবচেয়ে বেশি পরিমাণ কোন কোষ থাকে? পিত্তবিন্দু ভাইয়া? পিত্তবিন্দু, পিত্তবিন্দু, কোন? ফোবিয়া সেন্ট্রালিস সবচেয়ে বেশি কোন কোষ থাকে। শুনে একটা জিনিস বলে রাখি, এখানে তোমাদেরকে বেসিক দিই, সেটা হচ্ছে মেকুলা লুটিয়া আর ফোবিয়া সেন্ট্রালিস অনেক সময় এমসিকিউ তে আসলে কনফিউজ হয়ে যায় যে সবচেয়ে ভালো কোথায় প্রতিবিম্ব তৈরি হয়। যেখানে কোন কোষ সবচেয়ে বেশি থাকবে সেখানে ভালো প্রতিবিম্ব হবে না, যদিও এইভাবে অপশনটা থাকবে না, কিন্তু কোনো জায়গায় দেখবা লেখা আছে ফোবিয়া সেন্ট্রালিস, কোনো জায়গায় দেখবা যে মেকুলা লুটিয়া। কথা বুঝছো? মনে রাখবা মেকুলা লুটিয়া যদি বাপ হয়, এটা হচ্ছে তার ছেলে, বুঝলে কথা? বেটা, হ্যাঁ। কারণ মেকুলা লুটিয়ার একটা ছোট্ট গর্তকে বলা হয় ফোবিয়া সেন্ট্রালিস, মনে থাকবে? এটা নিয়ে জন্য টেনশন করার কোনো দরকার নেই, মনে রাখবে? তাহলে যদি প্রশ্নে মেকুলা লুটিয়া থাকে, অপশনে মেকুলা লুটিয়া দিবা, ফোবিয়া সেন্ট্রালিস থাকলে ফোবিয়া সেন্ট্রালিস দিবা, ঠিক আছে। তাহলে এই জায়গাটাতে কি থাকে? সবচেয়ে বেশি কোন কোষ থাকে, এই জন্য সবচেয়ে ভালো প্রতিবিম্ব এখানে উৎপন্ন হয়, মনে থাকবে? কারণ কোন কোষ সবচেয়ে বেশি? এটা তো মানে বহুপদী প্রশ্নের মতো হইলো না? কিসের? যদি বলে সবথেকে বেশি কোন কোষ কোথায় থাকে? হুম। দুটো অপশন থাকে, দুটো অপশন থাকে। থাকবে না, ওইটাই তো প্রথম বললাম হ্যাঁ, সেটা তো। যে অনেকে কি করে ফোবিয়া সেন্ট্রালিস তো আমরা পড়ছি, আমাদের বইতে ফোবিয়া সেন্ট্রালিস শুধু ছিল, কিন্তু আলিম স্যারের বইয়ে মেকুলা লুটিয়াও ছিল, ঠিক আছে, এইভাবে ব্যাখ্যা ছিল। তোমাদের বইয়ে এটা এখন চেঞ্জ করে দিয়েছে, এখানে এখন মেকুলা লুটিয়াটা আর ফোবিয়া সেন্ট্রালিস দুইটা মিলে দুইটাই দেওয়া আছে। ওকে, ঠিক আছে, তাহলে আপনাদের মোটামুটি এইটুকু বলে শেষ। তাহলে যদি প্রশ্ন সবচেয়ে বড় প্রতিবিম্ব কোথা সৃষ্টি হয়? মেকুলা লুটিয়া। হয় ফোবিয়া সেন্ট্রালিস, না হয় মেকুলা লুটিয়া। বা পারবে না। ওকে, বাস। এবার আমরা চলে যাব, ও হ্যাঁ একটা নোট দাও তো, নোট। ও সরি, আমি তিনটা জায়গার কথা বলছিলাম না, একটা বললাম কি অপটিক ডিস্ক, দুই নাম্বার কি বললাম? মেকুলা লুটিয়া, তিন নাম্বার হচ্ছে অপটিক স্নায়ু। দেখো অপটিক স্নায়ু, এটা ব্যাখ্যা কিছু নেই, একজনের গ্যাংলিয়ন সমৃদ্ধ প্রান্তগুলো মিলে মিলিত হয়, এই যে, ঠিক আছে, একজন। ওটা লেখা দরকার থাকে অপটিক স্নায়ু। এবার তোমরা লিখো নোট। রেটিনা 10টি উপস্তরে বিভক্ত, রেটিনা 10টি উপস্তরে বিভক্ত। সৌরভ ক্যাচার মেজার করে কেন? হ্যাঁ মা ঠিক আছে। 10টি উপস্তরে বিভক্ত, রেটিনা 10টি উপস্তরে বিভক্ত। এইটা এমসিকিউ তে আসে মাঝে সাঝে। রেটিনা কয়টি উপস্তরে বিভক্ত? 10টি। ছোট ছোট ভাগগুলো না? এগুলা না রে, মানে এরকম ছোট ছোট ইয়া করে 10টা স্তর আছে, একটার মধ্যে? ঠিক আছে, হ্যাঁ রেটিনার মধ্যে। তাহলে 10টা উপস্তরে বিভক্ত। এবার আমরা চলে যাব প্রকোষ্ঠ। দেখি না প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন প্রতিবারই আসে। প্রকোষ্ঠ, শুনো ছবিটা তো মিশাই দিলাম, আরেকটু একটু আমি তাড়াতাড়ি একটু করে ফেলাই। আমরা মোবাইল থেকে ছবিটা আমার সাইডে রাখতে রাখতে অযথা খালি। আচ্ছা দেখো, কাজ শেষ। এই দেখো
প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ বলতে কি ফাঁকা স্থান, জানো এটা অবশ্যই আমাদের মস্তিষ্ক এই চোখের মধ্যে। আচ্ছা মস্তিষ্ক কয়টা প্রকোষ্ঠ ছিল বলো তো? চারটা ছিল না? কতদিন আমি ভুল করছি একটা, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের তিনটা প্রকোষ্ঠ আছে, কয়টা? তিনটা। অগ্র, মধ্য, পশ্চাৎ। নো, পশ্চাৎ, আর একটা ভিট্রিয়াস প্রকোষ্ঠ। দুটো ঠিক আছে। লিখো লিখো তাতে লিখো। মধ্য যেটা ওইটাই হচ্ছে পশ্চাৎ, অগ্র, পশ্চাৎ, ভিট্রিয়াস। আচ্ছা দেখো আমি তোমাদেরকে দেখাই, তোমরা এই চোখটা দিয়ে মনে রাখবা, এখানে টেকনিক মারার কোনো দরকার নেই, এটা বুঝলেই হয়ে যায়। কথা বুঝছো? টেকনিক মারলে আরো টেকনিক মারার অনেক জায়গা আছে, কথা বুঝছো? কিছু জায়গায় টেকনিক মারার কোনো দরকার হয় না, নাহলে সব এখানে ভুলাই যায়, ঠিক আছে। তার মধ্যে এইটা আচ্ছা দেখো তো, এইটা তো আমাদের কোনো কিছু না, তাই না? এটা তো হচ্ছে কনজাংটিভা, ওকে, এটা মনে করো আমাদের দরকারই নেই। আচ্ছা দেখো, আইরিশ আর কর্নিয়া এই দুইটার মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখাচ্ছে না? তাহলে এইটা হচ্ছে একটা ফাঁকা স্থান। আইরিশ এবং লেন্স এই দুইটার মাঝে একটা ফাঁকা জায়গা দেখাচ্ছে না? এইটা আরেকটা ফাঁকা স্থান। লেন্স এবং রেটিনা এইটার মাঝে একটা ফাঁকা জায়গা দেখাচ্ছে না? ঠিক ঠিক কথা কি বুঝতে পারছো? তার মানে এটা কোনো টেকনিক লাগবে না, টেকনিক ছিল আমি দিব না, কারণ এটা টেকনিক দিতে গেলে আরো বেশি মনে হয়। কথা বুঝতে পারছো? এমনিতেই মনে থাকে, বাট বুঝতে হবে। তাহলে কর্নিয়া এবং আইরিশের মাঝে যেটা, এটা কি আগে না পরে? আগে। এইজন্য হচ্ছে কর্নিয়া ও আইরিশ। এটা কিন্তু এমসিকিউ তে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কর্নিয়া প্লাস আইরিশ, বুঝা গেছে কথা? আইরিশ প্লাস লেন্স, লেন্স প্লাস রেটিনা। ইয়েস, আইরিশ প্লাস লেন্স। আর হচ্ছে কি বলতো, লেন্স প্লাস রেটিনা। রেটিনা। সহজ না? হ্যাঁ। এটা কিন্তু প্রশ্নতে আসে, নিচের কোনটি অগ্র প্রকোষ্ঠের অংশ বা নিচের কোনটি নয়, এভাবে থাকবে কিন্তু। ওকে, আচ্ছা এখন তোমাদেরকে বলে রাখি, দেখো তো এই তিনটা বানানের মধ্যে কোন বানানটা সবচেয়ে বড় মনে হচ্ছে? ভিট্রিয়াস। তার মানে ভিট্রিয়াসটা হচ্ছে প্রায় 80%, মানে এইটাই হচ্ছে প্রকোষ্ঠটা হচ্ছে 80% সবচেয়ে বড়। চোখের 80% নাকি প্রকোষ্ঠ? না না, প্রকোষ্ঠটা যদি প্রকোষ্ঠের দৈর্ঘ্য হিসেবে বলি, প্রকোষ্ঠের প্রকোষ্ঠটা এটা হচ্ছে কি 80% সবচেয়ে বড়, 80%। হ্যাঁ, তাহলে অগ্র আর পশ্চাৎ। এখন আরেকটা কথা বলি, এই অগ্র পশ্চাতের মধ্যে তোমাদের বললাম একটু আগে যে একটা মানে তরল পদার্থ পুষ্টি দেখ কাকে বলছিলাম? না 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 আইরিশ না, কি বললাম? ওই যে চোখের পানি কি বলছিলাম? aqueous humor। aqueous humor। তার মানে aqueous humorটা এই জায়গাটাতে থাকে, কথা বুঝছো? তার যদি উন্নত প্রশ্ন আসে, সময়। হ্যাঁ হ্যাঁ, অগ্র এইটাই থাকে। হ্যাঁ, তুমি অগ্র- কান বানা, চোখ ইয়া হয়ে যাবে, পানি খালি হয়ে যাবে, পুষ্টি নেই। ভাই দুই জায়গার মধ্যে থাকে না, অগ্র এবং পশ্চাৎ দুই জায়গার মধ্যে থাকে না। হ্যাঁ ওইটাই বলতেছি যে অগ্র আর পশ্চাতের মধ্যে তাহলে যেই তরলটা থাকে তার নাম কি বলতো? Aqueous humor। aqueous humor। আর ভিট্রিয়াস যে প্রকোষ্ঠটা আছে না, হুম। এইখানে যে তরলটা থাকে তার নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ও, মনে থাকবে? ভিট্রিয়াস হিউমার। আচ্ছা এখন কথা হচ্ছে, আমি তোমাদেরকে বলি, এই যে ভিট্রিয়াস হিউমার যেটা আছে, এটা আছে না, এর মধ্যে মনে রাখবা 99% হচ্ছে পানি, বুঝলি কথা? হ্যাঁ। 1% হচ্ছে অন্যান্য বলতে কোলাজেন ও হায়ালুরোনিক অ্যাসিড। হায়ালুরোনিক অ্যাসিড, এটা মাঝে সাথে কোশ্চেন আসে, তো কোন অ্যাসিড থাকে? হায়ালুরোনিক। ওকে, তাহলে অনেকে কিন্তু এটা গুলাই ফেলায়, যদি প্রশ্ন করে যে ভিট্রিয়াস হিউমার এর মানে ইয়াটা কত আর কি, রেঞ্জটা 99%। ভিট্রিয়াস হিউমার কি 99%? না, ভিট্রিয়াস হিউমার কত পার্সেন্ট? 80%। কিন্তু তার মধ্যে একটা তরল আছে যার নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার, সেটাতে পানি কতগুলা? 90%। আর 1% হচ্ছে কোলাজেন আর হায়ালুরোনিক। ওকে, কি বলবো ভাই, একবার বলবো যে ভিট্রিয়াস থেকে 80%। কমপ্লেন খাবা হরলিক্স, না বুঝছি। যাক টাকাটা বাঁচি গেল হরলিক্স খেতে। আরে ফ্রি মাইন্ডে শোনার চেষ্টা করো, তাহলে এত সহজ জিনিস যদি এতবার বলতে হয়। গরুর চোখ ফাটালে একটা নীল কালার তরল বের হয়, আপনি কি দেখছেন কি? না ওটা দেখি নাই, হয়তো ওইটাই নাকি, আল্লাহ জানে। মানে ফাটে না, জোর করে একটা চোখ লাগলে নীল কালার। আচ্ছা দেখবো এবার আগের বার তো কুরবানিতে যাইতে পারি নাই, এইবার দেখবো ইনশাআল্লাহ। এইবার দুধাম কুরবানি হবে,
গতবার তো করতে পারিনি, গতবার এডমিশন ছিল না। একা গাড়ি আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি প্রকোষ্ঠের কাছে আমি আরেকবার বলে দিই, অগ্র প্রকোষ্ঠ, মধ্য প্রকোষ্ঠ, সরি পশ্চাৎ প্রকোষ্ঠ, আর কি বলে কি আর বলতো হচ্ছে এই যে ইভেন্ট ভিট্রিয়াস প্রকোষ্ঠ। অগ্র আর পশ্চাৎ প্রকোষ্ঠের মধ্যে যেটা আছে সেটাকে বলে একুয়া সীমা, আর পশ্চাৎ প্রকোষ্ঠের মধ্যে কি বলতো ভিট্রিয়াস সীমা। ভিট্রিয়াস সীমা। কথা বুঝে গেছে? বাস, প্রকোষ্ঠের কাজ শেষ। এবার আমরা চলে যাব অক্ষিপেশী। অক্ষিপেশী ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝা গেছে কথা? কারণ অক্ষিপেশী থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন আছে, প্রচুর প্রচুর প্রচুর। এইজন্য অক্ষিপেশীটা ভালো করে করতে হবে। আচ্ছা একটা প্রশ্ন করে দিই, অক্ষিপেশী কি অক্ষিগোলকের অংশ না আনুষঙ্গিক অংশ? আনুষঙ্গিক অংশ। কথা বুঝতে পারলে? অক্ষিগোলক বাদে অক্ষিগোলকের মধ্যে যে তিনটা ভাগ ছিল, স্তর, লেন্স, প্রকোষ্ঠ, এগুলো বাদে যা কিছু আছে সব কি আনুষঙ্গিক। মনে থাকবে? যদি কোনো কারণে কোশ্চেন দিয়ে দে, এত সহজ তো সে আশা করি দিবে না ইনশাআল্লাহ, যদি দিয়ে দে, ঠিক আছে? একদম। দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমাদের শেষ, আর অল্প কি ইয়ার উঠে আছে নাকি? না, না, ঠিক আছে, তাহলে অক্ষিপেশী আমাদের মনে রাখবা, চোখের মধ্যে দুই ধরনের অক্ষিপেশী আছে, একটা হচ্ছে রেকটাস পেশী আর একটা হচ্ছে অবলিক পেশী। লিখিও আমি একটু তোমাদেরকে সময় নিই, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কনফিউজ একটা জায়গা। একটা কি বলতো রেকটাস পেশী, আর একটা কি বলতো অবলিক পেশী। অবলিক। এখন যেটা সমস্যা হচ্ছে, রেকটাস আর অবলিক এই দুইটার মধ্যে রেকটাস আছে কয়টা, অবলিক আছে কয়টা? রেকটাসের কাজ কি, অবলিকের কাজ কি? রেকটাস কোনগুলো, অবলিক কোনগুলো? প্রশ্ন আসে নিচের কোনটি রেকটাস পেশী নয়, নিচের কোনটি অবলিক পেশী নয়, নিচের কোনটি চক্ষু পেশী নয়, নাকি একেবারে মানে ফেলেছে সব। আমি তোমাদের বলছি খুবই ইজি, মনে রাখবা কিভাবে, একটা খালি টেকনিক, যে রেকটাস পেশী কয়টা, অবলিক পেশী কয়টা। আমি বললাম যে আমাদের চোখে কয়টা পেশী আছে, 6টা। বুঝলি কথা? তার মধ্যে রেকটাস আর অবলিক এর মধ্যে একটা 4টা আর একটা 2টা। বুঝলি কথা? এখন কোনটা 4টা, রেকটাস না অবলিক? অবলিক বড় যেত না, না অবশ্যই না, এটা তো কিন্তু 4টা আছে, রেকটাস ঠিক ঠিক। অবলিক, তার মানে কোনোটাই মিলতেছে না, তাই না? হ্যাঁ, কিভাবে মিলাবো? আচ্ছা প্রথম ওয়ার্ডটা কি বলতো? স্বরবর্ণ। আর এটা কি ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ বেশি না স্বরবর্ণ বেশি? ব্যঞ্জন বর্ণ বেশি। তাহলে এটা কয়টা হবে? 6টা, 4টা। 4টা। আর এটা কয়টা হবে? মনে থাকবে, আমি আরেকবার বলে দিই, যারা যেহেতু ক্যামেরায় শুনতেছে অনেকে, রেকটাস পেশী, অবলিক পেশী, ঠিক আছে? রো যেহেতু ব্যঞ্জন বর্ণ তার জন্য এটা হবে বেশি, মানে 4টা, আর অবলিক হচ্ছে মানে স্বরবর্ণ, স্বরবর্ণ কি কম, তাহলে এটা কয়টা হবে? 2টা। মনে থাকবে? এখন যেভাবে মিলাইতে হবে দেখ, এইভাবে মনে রাখবা, সুপিরিয়র, মানে কাহিনীটা লাগে কোথায়, ইনফিরিয়র, আগে বুঝি ভাই, তারপরে সুপিরিয়র, ইনফিরিয়র। ইনফিরিয়র, ঠিক আছে। দেখো দুইটার ক্ষেত্রে এই দুইটা কমন, বুঝলেন এই কথা? কেন আমাদেরকে মনে রাখতে বললাম যে 4টা আর 2টা? এই জন্য সুপিরিয়র 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 এগুলা সেম, বুঝলেন এই কথা? দুইটার ক্ষেত্রে সুপিরিয়র ইনফিরিয়র কি বলতো? সেম। সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস, সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক। কাহিনীটা যেটাতে লাগে আর যে দুইটা আছে, বুঝলেন এই কথা? মিডিয়াল রেকটাস না মিডিয়াল অবলিক, ল্যাটারাল রেকটাস না ল্যাটারাল অবলিক, বুঝলেন এই কথা? এখন তোমরাই বলো, যদি এইগুলা সেম থাকে তাহলে মিডিয়াল রেকটাস হবে না মিডিয়াল অবলিক হবে? রেকটাস অবশ্যই রেকটাস হবে। ল্যাটারাল অবলিক হবে না ল্যাটারাল রেকটাস হবে? রেকটাস। প্রশ্নটা এইভাবেই দিবে, নিচের কোনটি সঠিক নয়, সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক, ঠিক আছে। মিডিয়াল অবলিক, ল্যাটারাল রেকটাস। মিডিয়াল মিডিয়াল অবলিক। প্রশ্ন কি বুঝতে পারছো? হ্যাঁ। কারণ সুপিরিয়র ইনফিরিয়র দুই জায়গায় কি Same. সেম, Same. জাস্ট রেকটাস ক্ষেত্রে কি মিডিয়াল রেকটাস, ল্যাটারাল রেকটাস। বুঝা গেছে কথা? ক্লিয়ার? হ্যাঁ রাস্তা শুনে মিডিয়াল রেকটাস আর একটা কি বলতো ল্যাটারাল রেকটাস। আচ্ছা এখন তোমাদেরকে ভার্সিটিতে যেভাবে কোশ্চেন আসে, সুপিরিয়রের কাজ কোনটা, বা তোমাদেরকে দিবে চোখকে ভিতরের দিকে ঘোরাতে কোনটা কাজ করে, বাইরের দিকে ঘোরাতে কোনটা সাহায্য করে, বুঝতে পারছো? আমি বলে দিই, সুপিরিয়র মানে কি বলতো? উপরে না, তারপরে চোখকে উপরে উঠাতে সাহায্য করে সুপিরিয়র রেকটাস, নিচে নামাতে সাহায্য করে হচ্ছে ইনফিরিয়র রেকটাস,
ভিতরের দিকে ঘোরাতে সাহায্য করে মিডিয়াল, Medial। মিডিয়াল মানে ভিতরে, হ্যাঁ, আর ল্যাটারাল মানে বাইরে। বুঝা গেছে কথা? বুঝা গেছে কথা? একেবারে ইজি। সুপিরিয়র উপরে, নিচে, ভিতরে, বাইরে। হ্যাঁ, এখন হচ্ছে ভাই এইটার কাজ কি? সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক না? আচ্ছা, আমি বলি। মনে কর শক। শক বলতে কি? মনে আছে স্নায়ু আর কর্নিয়া। দেখবা কেউ কেউ আছে চোখ একবার এইভাবে ঘুরাই দেয়। বুঝলেন এই কথা? মানে একবার ঘুরাই দেয় না? ওইটা হচ্ছে কর্নিয়া তো সামনে না, আর স্নায়ু কি পিছনে। এই কর্নিয়া এবং স্নায়ুর মাঝামাঝি ঘোরাতে যেটা সাহায্য করে সেটা সুপিরিয়র। আর সুপিরিয়রের বিপরীত যেটা কাজ করে সেটা হচ্ছে ইনফিরিয়র। মনে থাকবে? আরেকবার মানে হচ্ছে একটা তো জেনারেল, এই যে উঠাচ্ছি নামাচ্ছি, এইদিকে আনতেছি এইদিকে যাচ্ছি, এগুলা হচ্ছে সুপিরিয়র, ইনফিরিয়র, মিডিয়াল, ল্যাটারাল। বুঝলেন কথা? কিন্তু কেউ কেউ দেখবে একেবারে অক্ষিগুলো ঘুরাই দিছে, এরকম আসছে না কেউ কেউ? এইটা ঘুরায় কিভাবে? এটা হচ্ছে সুপিরিয়র অবলিকটা ওদের একেবারে বশের মধ্যে চলে আসে ছোট থেকে প্র্যাকটিসে করবে। কিভাবে হয় মনে আছে? তোমার স্নায়ু হচ্ছে পিছনে আর কর্নিয়া হচ্ছে সামনে, এই দুটার মাঝে ঘোরানো। বুঝলেন কথা? কেমনে হয়? অমনি হয়। তাহলে এই দুটার মাঝখানে ঘুরাতে যেটা সাহায্য করে সেটা নাকি সুপিরিয়র অবলিক, আর এই সুপিরিয়র অবলিকের বিপরীতে যেটা কাজ করে সেটা হচ্ছে ইনফিরিয়র। ভাই বিপরীতে কিভাবে ঘুরে? বিপরীতে মানে আর নিচের লোকে দিকে। নিয়ে গেল, মনে করে এইভাবে ঘুরাইছে, এখন আবার আগের অবস্থানে আনতে হবে না, ওইটাই বলা হচ্ছে। হইছে পেশি শেষ? আমরা শেষ করব। পাঁচ লেগে মিনিট লেগে ইনশাআল্লাহ শেষ করব। ওইখানে গিয়ে বসে। কাজগুলো কিন্তু করতে হবে, খুবই ইজি কাজগুলো। লিটন বুঝছো? নিচে থেকে লিখছেন ইনফিরিয়র ইনফিরিয়র অবলিক, এই মিডিয়াম ল্যাটারাল। ল্যাটারাল, মিডিয়াল, ল্যাটারাল। অনেক ছোট একটা লেকচার করতে সবগুলোর গেলে কাজ, আমরা সবগুলোর কাজ আছে না? হুম, সবগুলোর তো কাজ আছে না? সবগুলোর কাজ করতে হবে। আচ্ছা, এবার তোমরা লিখে ফেলো অশ্রু গ্রন্থি। কান্না করে নাকি? রাখো এখানে, রাখো রাখো বাইরে। আচ্ছা, অশ্রু গ্রন্থি। দেখো আমরা অশ্রু গ্রন্থির মধ্যে যেগুলা পড়বো একটু আমি বলি। অশ্রু গ্রন্থি মনে রাখবা হামলা, আমরা একবার কি জানি প্রস্তুত হয়ে গেছি। হাইডেরিয়াম। এখান থেকে মেডিকেল করে কোশ্চেন আসছে, নিজের প্রতি অশ্রু গ্রন্থি নয়। বুঝতে পারছো তাহলে? মেডিকেল যেমন ভাই হাইডেরিয়াম, মেবোমিয়ান, মেবোমিয়ান, আর আরেকটা হচ্ছে লেক্রিমাল, যার বাংলা হচ্ছে অশ্রু গ্রন্থি। না আমরা গ্রন্থি মানে যেটা বুঝি কোনো মানে রস। সরি, এটা একটা চক্ষু গ্রন্থি রে, মানে আর এইটা হচ্ছে লেক্রিমাল, বাংলা হচ্ছে অশ্রু গ্রন্থি। মানে আমরা গ্রন্থি মানে যেটা বুঝি যে কোনো রস নির্গত হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কান্না যে করতেছো ওটা কি রস না? ও এটা এই যে অশ্রু, এটা এই যে এইখান থেকে হয়। বুঝতে পারছো? আচ্ছা শোনো, এইখানে যে বানানটা ভুল করে দে, হাইডেরিয়ানটা সবারই মনে থাকে, লেক্রিমাল মানে অশ্রু গ্রন্থি, হ্যাঁ, এইখানে এইটা একটু চেঞ্জ করে দে, মেবোমিয়ান, এটা কিন্তু এইখানে দিয়ে মেমোমিয়ান। বুঝলি কথা? এই জন্য মনে রাখবা কিভাবে, এটাও বুঝা বুঝতেছে মা বাবা। বুঝলি কথা? বুঝলি? না বলুন বলুন। হলিক্স কোম্পানির দাম বাড়াইতে হবে। মানে কোশ্চেনটা দিবে কিভাবে, হলিক্স এর খাইও না ঠিক আছে, খালি টাকা নষ্ট কথা। হলিক্স ইংল্যান্ডে ব্যান করছে, বুঝছো, এটা হালকা খাওয়া। বুঝা গেছে কথা? তাহলে মেবোমিয়ান মানে এইটা নামটা কিন্তু মেবোমিয়ান, মানে প্রশ্ন দিবে নিচের কোনটি নয়। প্র্যাকটিস শীটের মধ্যে দেখবা হাইডেরিয়ান, মেবোমিয়ান, মেমোবিয়ান, লেক্রিমাল। মেবোমিয়ান মা বাবা, মানে প্রথমে মো তারপরে কি বাবা। বাবা। মনে থাকবে কথা? এই হচ্ছে তিনটা, একটু নোট লিখো। ও এই সেই অশ্রুতে লাইসোজাইম নামক এনজাইম বিদ্যমান। লাইসোজাইম, লাইসোজাইম নামক এনজাইম বিদ্যমান। লাইসোজাইম নামক এনজাইম বিদ্যমান, একটু তাড়াতাড়ি নাও রে। লাইসোজাইম নামক এনজাইম বিদ্যমান। মানে ল্যাক্রিয়ালে ল্যাক্রিমাল। এই লাইসোজাইমের কাজ কি? এটা কিন্তু লাইসোজোম কি? না। লাইসোজোম আছে, এটা কি অঙ্গাণু। হ্যাঁ, আর লাইসোজাইম কি? এনজাইম। মনে থাকবে? অনেকে এটা উল্টাউল্টি করে ফেলে। আমার বন্ধু মানে এরকম করছিল, এই বলতো ইয়া কি চোখের মধ্যে কোন এনজাইম থাকে? লাইসোজোম। কথা হচ্ছে মনে রাখবা জাইম, এনজাইম, এই জন্য জাইম। যে কোন এনজাইমের পিছনে বেশিরভাগগুলোর ক্ষেত্রে আই। বুঝা গেল? এনজাইম। বাস, এবার লিখো, আমাদের মোটামুটি আনুষঙ্গিক অংশ পড়া শেষ। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আলোর গমন পথ। আলো কোনটা থেকে কোনটাতে যায়, ঠিক আছে?
দেখো তোমরা যদি একটু মনে রাখো তাহলেই কিন্তু মনে থাকে। একটু চিন্তা করতে কথা কোথায় ছিল, হ্যাঁ। প্রথমে ছিল আলোটা আসলো, আসার পর প্রথমে কর্নিয়াতে গেল না, তাহলে ঠিক আছে, ডাইরেক্ট লেন্সে গেল, না, তার আগে কি ছিল, পিউপিল, পিউপিলতে যাওয়ার পর কথা ছিল, লেন্সে ছিল, লেন্সে কোথায় ছিল, রেটিনা, তারপর একেবারে সহজ না। তারপরে যদি কারো কষ্ট হয় আর কি, লিখো কবে অপু লিজাকে ভালোবাসবে চান্স পাওয়ার পর, ঠিক ঠিক ইনশাআল্লাহ নাকি আরিফুজ্জামান আরিফুজ্জামান খালি এত তোমার আম্মু ফোন দিব দাও রেকর্ড আছে আল্লাহ কবে অপু লিজাকে ভালোবাসবে, ঠিক আছে, ব্রাকেটে লিখে দাও চান্স পাওয়ার পর ইনশাআল্লাহ। আচ্ছা কবেতে হলো কোতে করনি, মনে থাকবে না, আলোটা কোন দিক দিয়ে যাচ্ছে, এক নম্বরে কি, দুই নম্বরে একুয়াস হিউমার, একুয়াস হিউমার ছিল না, একুয়াস হিউমার, পিতে পিউপিল, লিতে লেন্স, হাতে হলো ভিট্রিয়াস হিউমার, মানে তরল পদার্থটা ওই প্রতিফলন প্রতিসরণে সাহায্য করে বোঝানোর কথা। আর সবার শেষে কি, রেটিনা। ওই সেম জিনিস, এটা এর আগে আমরা করছিলাম, বুঝি বুঝি করছিলাম। সারাংশটা হ্যাঁ সারাংশ, যেটা তখন বুঝে করছিলাম সেটাই আমরা করে ফেলাই। নাও শেষ, আমাদের শেষ, আর 5 মিনিট, 1 ঘন্টা 11 1 ঘন্টা 11 মাত্র। যাই দেখবে না শেয়ার করা নরম হয়ে যাবে ঠিক আছে না, আজকে এত বড় হওয়ার কারণ দিয়ে তখন তোমার কথা শেষ। সেটা আমি শুনেছি তোমার জন্য তো 10 মিনিট নিয়েছে, উল্টা উল্টি কোশ্চেন করে ফেলি, ঠিক আছে। আচ্ছা দেখো, সেটা হচ্ছে কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, পিউপিল, লেন্স, ভিট্রিয়াস হিউমার, তারপরে কি, রেটিনা। বাস এবার আমরা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে উপযোজন। উপযোজন মানে কি, এই যে দেখো আমি তোমাদেরকে বলি, আমরা যেমন ক্যামেরাটা বারবার ফোকাসিং করে নিচ্ছি, বুঝা যায় কথা, এটাই হচ্ছে উপযোজন। কারণ ক্যামেরার ওই ক্ষমতাটা নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে কি এটা অটোমেটিক, তুমি কেমন করছো, এই কাছে ধরে যা না, আরেকটা বলা যায়, এটা দেখলে ওদিক খোলা দেখা যায়, আবার ওদিক দেখলে এটা খোলা দেখা যায়, এটাই হয়। আপনি এর কাছে দিকে তাকাবেন, দূরেরটা খোলা দেখা যায়। ওই না, ওই জানলা দেখ, জানলা লাইভ ফোকাসের কথা বলতে জানলা এই রডটা দেখবেন, বাইরেটা খোলা দেখা যায়, এই রডটা দিকে একদম তাকিয়ে থাকলে বাইরেটা খোলা দেখা যায়। আচ্ছা যাক, ওইটা পরের হিসাব। তবে যেটা আমাদের গুরুত্বপূর্ণ যে আমরা এই যে এত জিনিস দেখতেছি, তারপরে কিন্তু মনে করো আমাদেরকে কাছে দূরে যাইতে লাগতেছে না। আমরা যেমন ক্যামেরাকে জুম করতেছি, জুম ইন জুম আউট, কিন্তু এই জুম ইন জুম আউটটা আমাদের চোখের ক্ষেত্রে কি অটোমেটিক চলতেছে, এটাই হচ্ছে উপযোজন। কথা বুঝতে পারছো? তাহলে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন নাম্বার একটা কোশ্চেন আসে যে উপরে লেখা উপযোজন, উপযোজন কোন নাম্বার কোশ্চেনটা দেখি, উপযোজন কি বা কাকে বলে, ঠিক আছে, এটার উত্তর আমি বই থেকে তোমরা লিখে নিবা। তবে লেখো উপযোজন কাকে বলে। আর এখানে গো বা ঘয়ের জন্য যে কোশ্চেনটা আসে, গো ঠিক আছে। আচ্ছা এবার লেখো উপযোজন ক্রিয়া ব্যাখ্যা করো। আচ্ছা উপযোজনটা কি আমি আরেকবার বলে দেখি, শোনো। মনে করো যে বিষয়টা এরকম যে লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্বের মধ্যে দূরত্বের পার্থক্য না করে, তোমাদের বই এইভাবে লেখা আছে, আমি লেখা দরকার নেই, জাস্ট বলে দিচ্ছি, একটু চিন্তা করো। লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্বের মধ্যে কি দূরত্বের পার্থক্য না করে সিলিয়ারি সাসপেন্সারি লিগামেন্ট ও লেন্সের মধ্যবর্তী দূরত্ব কমিয়ে বাড়িয়ে, বুঝো নাই, মানে ওই যে সাসপেন্সারি লিগামেন্ট ছিল না, ওইটাই জুম ইন জুম আউট করে অটোমেটিকলি, কথা বুঝতে পারছো, ওই সাসপেন্সারি লিগামেন্ট বাড়া কমা করতে পারে, বুঝতে জানি কথা, ওই ওগুলা অটোমেটিক বাড়া কমার মাধ্যমে বস্তুর একটা নির্দিষ্ট প্রতিবিম্ব দেখাটাই প্রক্রিয়াটা কি বলতো উপযোজন। বইয়ের মধ্যে 2 লাইনের প্রচুর বড় একটা সংজ্ঞা দেওয়া আছে, সুন্দর করে মুখস্থ করে নিন। ওকে, তাহলে এইটা ছিল মূল, যে বাড়া কমা না করে, জুম ইন জুম আউট না করে তুমি যে বস্তুটা দেখতে পাচ্ছ ক্লিয়ার, এটাই কি উপযোজন। এখন উপযোজন ক্রিয়াটা ব্যাখ্যা করো, চোখের উপযোজন ক্রিয়া ব্যাখ্যা করো। সাসপেনশন লিগামেন্ট করে অনেক কাজ করে এগুলো টান উপযোজন ক্রিয়া ব্যাখ্যা করো। শুনো তোমাদের বইয়ে উপযোজন ক্রিয়ার বেশ কয়েকটা দেওয়া আছে, তবে আমি তোমাদেরকে 4টা লিখে দিব, হ্যাঁ, মানে কি কি সাহায্য করে বা কি কি আছে তোমাদের বইয়ে যেগুলো আছে ওগুলো হলো 5 থেকে শুরু, তার আগে 4টা লিখতে হবে, কথা বুঝতে পারছো। 1 নম্বর লেখো প্রতিবর্ত ক্রিয়া, আগে উত্তর লেখার পর আগে কি দিবা বলো তো, সংজ্ঞা না, আগে সংজ্ঞা দেন ক্রিয়া। 1 নম্বর লিখো প্রতিবর্ত ক্রিয়া,
ঠিক আছে? 1 নম্বর লিখো প্রতিবর্ত ক্রিয়া। আলোর প্রতিসরণ। 3 নম্বর লেন্সের বক্রতা কেন্দ্রের প্রতিসরণ। আর 4 নম্বর লিখবা চোখের সমকেন্দ্রীকরণ। এটা দেওয়ার পর 5, 6, 7, 8 তোমাদের বই থেকে বুঝা গেছে? বইয়ের মধ্যে যেগুলো এই 4টা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া নেই, এই 4টা আগে দিবা, তারপরে বাকিগুলো তোমাদের বইয়ের মধ্যে, বইয়ের গুলো। ওকে? সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা আমাদের দুইটা চোখ, এই যে সমকেন্দ্রীকরণ যে দিছে, আমাদের দুইটা চোখ কেন আছে তোমরা কি জানো? যদি একটা চোখ থাকতো সমস্যা কি হতো? আমাদের দেখা যায় একটা ছবি দেখা যায় দুইটা চোখ থাকার কারণে তুমি একটা বস্তু ত্রিমাত্রিক ছবি দেখতে পাও। ত্রিমাত্রিক বুঝো? একটা যেইভাবে ঘুরাও সব দেখতে পাবা। বুঝো জানি কথা? এক চোখ দিয়ে তো দেখা যায় ঠিক দুইটা চোখ থাকলে সমকেন্দ্রীকরণের ওইটাতে ত্রিমাত্রিক ছবিটা দেখা যায়। বুঝা গেছে কথা? আচ্ছা বাস, এখন একটা নোট লিখলে কাজ শেষ। লিখো নোট। আমাদের চোখ মানে মাথার পিছন থেকে সামনে 6.3 সেন্টিমিটার দূরে অবস্থিত। মানে লেখো চোখ সামনে 6.3 সেন্টিমিটার অবস্থিত, দূরে অবস্থিত। আমাদের চোখ এই যে এই যে এই যে এই যে ও মাথা পিছন বুঝলি কথা? মাথার পিছন চোখ 6.3 সেন্টিমিটার সামনে অবস্থিত। এই মাথা থেকে এটা এমসিকিউ তে আসে মাঝে সাঝে। 5 না এটা 6 ফিট। 6.3 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত, দূরে অবস্থিত। হ্যাঁ বাস, চোখ শেষ। বাপ রে বাপ। দাঁড়াও। 6.3 সেন্টিমিটার সামনে অবস্থিত না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না পিছনে, চোখ কি এখানে অবস্থিত? এইখান থেকে এইখান থেকে পিছন থেকে এইখানে। এর থেকে 6.3 সেন্টিমিটার দূরত্ব। বাসায় মাপিও। আচ্ছা, তো যাই হোক আমি একটু বলি তাহলে প্রথম থেকে আমরা একটু কি কি বললাম। আমরা অনেকগুলো কাজ যদিও পড়ি নাই, অল্পই পড়ছি কিন্তু অনেকক্ষণ ধরে পড়ছি। হ্যাঁ, প্রথমে শোনো, আমরা চোখের নতুন শ্রেণী বিভাগটা পড়ছি, এটা অবশ্যই তোমরা বই থেকে পড়বা, সরি বই বলে আমার নোট থেকে পড়বা। 2 নাম্বার আমাদের চিত্রটা অঙ্কনে অনেক সময় গেছে এবং ওটা ব্যাখ্যা করতে অনেক সময় গেছে, ওটা মাস্ট 2 বার বাড়ির কাজ। এইখানে একবার করলা, আরেকবার কয়বার মোট করতে হবে? 3 বার করতে হবে। তারপরে আমরা করলাম কি বলতো? প্রকোষ্ঠ পড়লাম, লেন্স পড়লাম, রেটিনা পড়লাম, অশ্রুগ্রন্থি পড়লাম, পেশি পড়লাম, উপযোজন পড়লাম, গোপন পথ পড়লাম, কাজ শেষ। তো আখিরে দাওয়ানি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে এই পর্যন্তই। সবাই আবার বলতেছি ভিডিও শেষ, যেহেতু সামনের দিন থেকে আমাদের যে লেকচার ক্লাস যেগুলো হবে সব নতুন গ্রুপে হবে। গ্রুপের লিংক অলরেডি আমি দিয়ে দিছি, রেজিস্ট্রেশন করে ফেলো, গ্রুপে ঢুকে পড়ো, পরীক্ষা দাও, লেকচার করো। ঠিক আছে? আচ্ছা আমরা শেষ করি। আসসালামু আলাইকুম।